পঞ্চায়েত এক্সামের জন্য অঙ্ক বিষয় নিয়ে খুবই চিন্তিত? তুমি কি সামনে পঞ্চায়েতের এক্সামটা দেবে ভাবছো? তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজ থেকে শুরু হচ্ছে আমাদের পঞ্চায়েতের নিউ ব্যাচ। ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। আমি সেওশ্রী ম্যাম তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল 2026-এর নিউ অঙ্ক ব্যাচ। সম্পূর্ণ বাংলায় তোমাদের অঙ্ক বেসিক টু অ্যাডভান্স অবধি কিন্তু তোমাদের পড়ানো হবে। যতটুকু তোমার পঞ্চায়েতের জন্য প্রয়োজন ততটুকুই তোমরা জানবে, এবং সেই সঙ্গে ভীষণ যেটা ইম্পর্টেন্ট, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ইজিলি ম্যাথসটা তুমি সলভ করবে সেই ট্রিক্সটাও কিন্তু জানা খুব প্রয়োজন। তো সেই ট্রিক্স সমেত তোমাদের আজকে অঙ্ক কিন্তু একদম বেসিক থেকে আমি বুঝাবো। তাহলে দেখো, পঞ্চায়েত এক্সামের জন্য তোমরা বাকি সমস্ত চ্যাপ্টার যেমন করবে, সমস্ত সাবজেক্ট যেমন করবে, ঠিক তেমন কিন্তু ইকুইভ্যালেন্ট তোমাকে ম্যাথের উপরও জোর দিতে হবে। কারণ ম্যাথ ছাড়া পঞ্চায়েত এক্সাম যদি চাও যে তুমি ক্র্যাক করবে, সেটা কিন্তু ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে ম্যাথসে আমরা আজকে বুঝবো একদম ফার্স্ট থেকে। তো চলো প্রথম আমরা স্টার্ট করি। আর তার আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে। পঞ্চায়েতের ব্যাচ কিন্তু আমাদের অফলাইনও স্টার্ট হচ্ছে, সঙ্গে কিন্তু অনলাইনও স্টার্ট হচ্ছে। ইউটিউব ক্লাসও তোমরা পাচ্ছই, তার সঙ্গে অফলাইন ক্লাস কিন্তু আমাদের বহরমপুর ব্রাঞ্চে স্টার্ট হচ্ছে বৃহস্পতিবার, মানে 13 আগস্ট থেকে। যারা বহরমপুর ব্রাঞ্চে এসে অফলাইন পঞ্চায়েত ব্রাঞ্চের জন্য প্রিপারেশন নেবে ভাবছো, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে একবার বলে দিই। কন্ট্যাক্ট নাম্বার হলো 9933586670। তাহলে এইটা হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের যে নাম সেটা কিন্তু রেজিস্টার করে ফেলতে পারবে। সেই সঙ্গে অনলাইনেও কিন্তু আমাদের খুব অ্যাফোর্ডেবল প্রাইস, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, মানে খুবই সামান্য টাকা দিয়ে কিন্তু তুমি পুরো পঞ্চায়েত এক্সামটা কিন্তু অফলাইনে যেমন করতে পারবে, তেমনি অনলাইনেও কিন্তু তোমরা পেয়ে যাবে। অনলাইনে ক্লাস হবে আমাদের এবিসি অ্যাপসের থ্রুতে। তো চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করার আগে আমি ক্লাসটার আজকে প্রথম টপিক ম্যাথের নাম্বার সিস্টেম নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। তাহলে নাম্বার সিস্টেম, নাম্বার মানে কি? সংখ্যা। তোমরা কি সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য জানো? কোনটা নাম্বার আর কোনটা ডিজিট? দেখি পার্থক্যটা, চলো দেখা যাক। 23 যদি আমি লিখি 23, এটা নাম্বার না অঙ্ক? মানে সংখ্যা না অঙ্ক? আচ্ছা সংখ্যা, তাই তো? একদম ঠিক বলেছ। সংখ্যা যদি হয় 23টা কি আমার একটা সংখ্যা। এই সংখ্যাটা দুটো অঙ্ক নিয়ে তৈরি না? 3 আর 2, এই যে দুটো অঙ্ক নিয়ে যে 23 সংখ্যাটা তৈরি হয়েছে, এই আমরা কি বলছি? সংখ্যা। মানে কতগুলো অঙ্কের সমন্বয়ে কি আমাদের সংখ্যা তৈরি হয়। আমাদের নাম্বার সিস্টেমে টোটাল আমরা 10টা অঙ্ক সম্বন্ধে জানি। কটা অঙ্ক? 10টা। কি কি? 0 থেকে 9 অবধি। এই 0 থেকে 9 অবধি এই অঙ্কগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে আমরা কি তৈরি করি? সংখ্যা তৈরি করি। তাহলে যদি দেখি, আমাদের ডিজিট বা অঙ্ক কিন্তু একটা সিঙ্গেল নাম্বার বা একটা সংখ্যা। কি? 0 থেকে 9 সবগুলো কি একটা সিঙ্গেল ডিজিট, তাই তো? এই সিঙ্গেল ডিজিট গুলো কত থেকে শুরু হয়? 0 থেকে 9 অবধি। এই 0 থেকে 9 অবধি সংখ্যাগুলো, অঙ্কগুলো যেগুলো রয়েছে, সেই অঙ্কগুলোকে বিভিন্নভাবে কম্বিনেশনে আমরা সাজিয়ে কি তৈরি করি? এক একটা সংখ্যা তৈরি করি। তাহলে আমাদের এক অঙ্কের সংখ্যা যদি বলি, তাহলে কতগুলো আছে? 0 থেকে 9। 2 অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? 10 থেকে 99। এইভাবে আমাদের অঙ্ক থেকে কি তৈরি করি? সংখ্যা। যেমন আমি এখানে বললাম 2 আর 3, এই দুটো 2 আর 3, এই দুটো অঙ্ককে পাশাপাশি লিখে আমরা একটা সংখ্যা পেলাম, যাকে বলি 23। এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, 3 2, এখানেও তো 2 আর 3 অঙ্কই ব্যবহার করা হয়েছে, কিন্তু এটাকে কি করা হয়েছে? রিভার্সে ডিজিট গুলো বা বিপরীত ক্রমে এটাকে কি হয়েছে? এই এককের যে অঙ্কটা, সেটা কিন্তু একক আর দশকের অঙ্কটা বিপরীত ক্রমে সাজানো হয়েছে। লিখে আমরা কিন্তু সংখ্যা পেয়েছি কি? 32। তাহলে প্রথমের যে অঙ্কটা থাকে তাকে আমরা কি বলি? এককের অঙ্ক। তারপরে অঙ্কটা কি বলি? দশকের অঙ্ক। তারপরে অঙ্কটা কি বলি? শতকের অঙ্ক। এইভাবে আমরা কি করি? এক একটা অঙ্কের সঙ্গে তার প্লেসকে আমরা কি করি? গুণ করে সংখ্যা তৈরি করি। যেমন ধরো 3 হলো এককের অঙ্ক, তাহলে 3 একক মানে কি? 1। 3 এর সঙ্গে আমরা কত গুণ করব? 1। 2 2 কি? 2 হলো আমাদের দশকের অঙ্ক, তাহলে 2 এর সঙ্গে আমরা কত গুণ করব? 10। দিয়ে আমরা কি করব? যোগ করব। তাহলে 2 হলো দশকের গুণ, 2 কি? দশকের অঙ্ক। দশকের অঙ্ক মানে কি? 10 গুণ। 3 কি? এককের অঙ্ক, মানে কি? 1 গুণ। দিয়ে যোগ করলে দেখো 10 2 20 প্লাস 3 মানে কত পাচ্ছি? 23। 23 এই সংখ্যাটাকে পেলাম না? মানে 23 সংখ্যাটাকে পেলাম না? ঠিক সেইভাবে দেখো আমাদের এখানে কতগুলো সংখ্যা আছে, 18 36 71, এইগুলো কি? প্রত্যেকটা এক একটা সংখ্যা। তাহলে এই সংখ্যায় যদি দেখি 18
18, একে কি বলবো 1 10 8, মানে 1 এর সঙ্গে 10 গুণ করে 8 যোগ করে আমরা কি পাই 18। 36, একে কি বলি 3 10 6, মানে 3 এর সঙ্গে 10 গুণ করে 6 যোগ করলে 36 পাই। 71, 7 10 1, কারণ 10 কেন 7 10 কেন বলছি, কারণ দশকের অঙ্কে কত আছে 7 আছে, তাই 7 10 1, তাহলে কত পাচ্ছি 71 পাচ্ছি। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলো থেকে পরীক্ষা একটা জিনিস আমাদের জিজ্ঞেস করে, যেটা হলো ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। বাংলায় যদি বলি ফেস ভ্যালুকে বাংলায় বলি প্রকৃত মান বা নিজস্ব মান। নিজস্ব মান বলে আর একটা নাম কি প্রকৃত মান, দুটোকেই ফেস ভ্যালু বলা হয়। ঠিক আছে, আর প্লেস ভ্যালু মানে কি স্থানীয় মান। তাহলে দেখো প্রকৃত মান বা নিজস্ব মান কি, যদি আমি এখানে কি আছে 80, এখানে যদি আমি 8 কে নিই, 8 এর ফেস ভ্যালু কি, ফেস ভ্যালু বা প্রকৃত মান কি, ফেস মানে কি 8 কেমন দেখতে, 8 8 এর মতোই দেখতে, তাহলে 8 এর ফেস ভ্যালু কি হবে 8ই হবে। 1 এর ফেস ভ্যালু কি হবে 1ই হবে, 1 এর প্রকৃত মান 1ই হবে। কিন্তু প্লেস ভ্যালু কি, প্লেস ভ্যালু তোমাকে যে ডিজিটটা বলবে সেই ডিজিটটা কোথায় আছে, যেখানে আছে তার পরে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসিয়ে দেবে। যেমন দেখো 8, 8 এর পর যদি বলি 8 এর প্লেস ভ্যালু কোথায়, 8 এর পর কি কোনো ডিজিট আছে না, তাহলে 8 এর প্লেস ভ্যালু কত হবে 8ই হবে। কিন্তু 1, যদি বলি 1, তাহলে 1 এর প্লেস ভ্যালু কি যদি জিজ্ঞেস করে, তাহলে 1 এর পর দেখো তো কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাহলে 1 এর পর, তাহলে 1 এর প্লেস ভ্যালু মানে 1 লিখবো, যতগুলো ডিজিট আছে ততগুলো কি লিখবো শূন্য লিখবো। 1 এর পর একটা ডিজিট আছে, তার মানে কটা শূন্য হবে একটা শূন্য, তাহলে 1 এর প্লেস ভ্যালু কত 10। ক্লিয়ার, তাহলে 36 বলো তো 36 এর ফেস ভ্যালু কোথায়, 6 এর ফেস ভ্যালু বা প্রকৃত মান কত, 6 এর প্রকৃত মান 6ই হবে, 3 এর প্রকৃত মান 3ই হবে। কিন্তু এবার যদি প্লেস ভ্যালু বলি 6 এর প্লেস ভ্যালু কি হবে 6 হবে, কিন্তু 3 এর প্লেস ভ্যালু কত হবে, 3 এর পর কটা ঘর আছে একটা ঘর, তাহলে 3 তো লিখবই, প্লেস ভ্যালু ক্ষেত্রে আমি কি লিখবো 3 তো লিখবই, কি লিখবো 3, তাহলে আমি 3 তো লিখবই, সঙ্গে আমি কি কটা ডিজিট আছে একটা ডিজিট আছে, তাহলে একটা কি বসবে শূন্য বসবে। তাহলে 3 এর প্লেস ভ্যালু বা 3 প্লেস ভ্যালু কত 30, 6 এর প্লেস ভ্যালু কত 6, তাহলে এটা কি প্লেস ভ্যালু মানে স্থানীয় মান। সেম ভাবে 71 দেখি, 71 এর ক্ষেত্রে যদি দেখি দেখো তো 1 এর প্রকৃত মান বা ফেস ভ্যালু কি 1, 1 দেখতে কেমন 1 এর মতোই, তাহলে 1 এর প্রকৃত মান কি হবে 1ই হবে। 7 এর প্রকৃত মান কি হবে 7 7 এর মতো দেখতে, 7 নিশ্চয়ই অন্য কারোর মতো দেখতে না, তাহলে 7 এর প্রকৃত মান কি হবে 7ই হবে। ঠিক আছে, কিন্তু এখন যদি প্লেস ভ্যালু বলি, প্লেস ভ্যালু মানে কোথায় 1 এর পর কি কোনো ঘর বা কোনো ডিজিট আছে নেই, তাহলে 1 এর প্লেস ভ্যালু কি হবে 1ই হবে। কিন্তু 7 এর প্লেস ভ্যালু কত হবে 7 এর প্লেস ভ্যালু কি আছে 7 লিখবো, 7 এর পর কটা ডিজিট আছে একটা ডিজিট, তাহলে কটা শূন্য বসবে একটা শূন্য, তাহলে 7 এর প্লেস ভ্যালু কত 70। এইভাবে আমি ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বের করতে পারি। যদি উদাহরণ সহকারে বলতে হয়, ধরো তুমি এটা ধরো এ বসে আছে, এটা ধরো বি বসে আছে, ঠিক আছে, এবার বলি আচ্ছা এর নাম ধরো এ, এর নাম ধরো বি। এবার যদি বলি আচ্ছা এর ফেস ভ্যালু কি বা এর প্রকৃত মান কি, এর প্রকৃত মান বা ফেস, এর ফেস তো এর মতোই হবে, এর ফেস কি বির মতো হবে কখনোই হবে না, তাহলে এর ফেস এই হবে, তাহলে এর ফেস ভ্যালু বা প্রকৃত মান কি হবে, এর প্রকৃত মান আমার এই হবে। কিন্তু এর যদি বলা হয় কি না স্থানীয় মান, তাহলে এর স্থানীয় মান কি হবে, এর স্থানীয় মান হবে, দেখো আমি সবসময় আমি কোথা থেকে হিসাব করবো রাইট সাইড থেকে, তাহলে এর স্থানীয় মান কি হবে এ তো বসেই আছে, কিন্তু এর স্থানীয় মান কি এর পর তো একটা বসে আছে, স্থান মানে কারোর রেসপেক্টে তার স্থানটা আমি বিচার করি, তাহলে এর স্থানটা নিশ্চয়ই আমি বি এর রেসপেক্টে যদি বিচার করি, তাহলে এর পাশে নিশ্চয়ই একজন বসে আছে, তাহলে কি ডান দিক থেকে যদি আমি হিসাব করি তাহলে 0 মানে কেউ একজন, সে তাকে ডিফাইন আমাকে করতে হবে না, কেউ একজন বসে আছে তার পাশে কি বসে আছে এ বসে আছে, তাহলে এর স্থানীয় মান কি এ, আর যে থাকবে তার জায়গায় কি 0। যদি এখানে 3 জন থাকে তাহলে ওর স্থানীয় মান কত হবে, তাহলে আর একটা 0, তাহলে এ 0 0, এটা কি হচ্ছে স্থানীয় মান। বুঝতে পেরেছো? তাহলে চলো এই প্রকৃত মান আর স্থানীয় মান দিয়ে আমরা কতগুলো অঙ্ক করি। তাহলে চলো প্রথম অঙ্ক যদি আমরা দেখি কি বলেছে, 6 2 8 5 9 2 6 2 8 5 9 2 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত, কি বলেছে 6 এর স্থানীয় মান, 6 এই সংখ্যাটাতে কোথায় আছে 6 আছে আমার এখানে। এবার 6 এর পর কতগুলো অঙ্ক আছে দেখি, দেখো একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, চারটে অঙ্ক, পাঁচটা অঙ্ক। 6 এর পর কতগুলো ডিজিট রয়েছে 5টা ডিজিট বা 5টা অঙ্ক রয়েছে, তাহলে যতগুলো ডিজিট ওর পর থাকবে ততগুলো কি বসাবো শূন্য, তাহলে 6 এর পর 5টা ডিজিট মানে কতগুলো শূন্য বসবে 5টা শূন্য বসবে। তাহলে আমার এখানে আনসার কি পেলাম দেখো তো
আনসার পেলাম 6 লাখ। এর মধ্যে কোনটা 600 হবে? একদমই না। 6000 হবে? একদমই না। 60,000 হবে? একদমই না। এই দেখো ডির আনসার দেখো আমার 6 এর পর 1 2 3 4 5 5টা শূন্য বলেছে, তাহলে আনসার কি হবে আমার 6 লাখ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় এক্ষুনি কমেন্ট বক্সে জানাও, আমি তোমার যে প্রবলেমটা সেটা আমি অনলাইনে সলভ করব। এক্ষুনি সমস্যাটা জানাও। এর পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা কি বলেছে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফেস ভ্যালু অফ 7 ইন 6 7 1 2 7 3। তাহলে কার ফেস ভ্যালু বলেছে? 7 এর বলেছে না? তাহলে এই সংখ্যাটাতে 7 কোথায় কোথায় আছে? একটা 7 এখানে আছে, একটা 7 এখানে আছে। কাদের সমষ্টি বলেছে? ফেস ভ্যালুর সমষ্টি বলেছে। ফেস ভ্যালু মানে কি? 7। 7 দেখতে কার মতো হবে? 7 এর মতোই হবে। তাহলে 7 এর ফেস ভ্যালু 7 কটা আছে? দুটো আছে। তাহলে এই 7 এর ফেস ভ্যালু কত হবে? 7 হবে। এই 7 এর ফেস ভ্যালু বা নিজস্ব মান বা প্রকৃত মান কত হবে? 7ই হবে। তাহলে এই দুটো 7 যে আছে, 7 যে দুটো আছে তার ফেস ভ্যালু কত হবে? ফেস ভ্যালু 7 আর 7ই থাকবে। তাদের কি বের করতে বলেছে? যোগফল। তাহলে এই যোগফল বা সাম কি হবে? এই দুটো 7 কি করে দেবো? যোগ করে দেবো। 7 আর 7 কত আসে আমার? 14 মানে 14। তাহলে আনসার কত হবে? 14। যদি বলতো 6 এর ফেস ভ্যালু কত? 6। যদি বলতো 2 এর ফেস ভ্যালু কত? 2। 7 এর ফেস ভ্যালু 7 যেহেতু দুটো আছে ওই জন্য কি করবো? দুটো 7কে যোগ করে দেবো। যদি এখানে 7 তিনটা থাকতো 3টে 7কে যোগ করে দিতাম, কারণ কি বলেছে? ফেস ভ্যালু যোগফল। তো যতগুলো ফেস যতগুলো 7 পাচ্ছি ততগুলোর যোগফল। এবার যদি এই অঙ্কটাই দিত বলতো প্লেস ভ্যালু হিসেবে, তাহলে কত হতো? প্লেস ভ্যালু বা যদি আমাদের স্থানীয় মান হিসেবে দিত তাহলে কত হতো? স্থানীয় মান যদি চাইতো তখন দেখতে হবে এইখানে যে 7টা আছে তারপর কতগুলো ঘর আছে? 1 2 3 4টে। তাহলে স্থানীয় মান কত হতো? 7। এই 7 রেসপেক্টে কতগুলো শূন্য আছে? 1 2 3 4। তাহলে 4টে শূন্য বসাতাম। এবার এখানে যে 7টা আছে এই 7 এর পর কটা ঘর আছে? একটা। তাহলে এই 7টে বসাতাম। এই 7 এর পর কটা ঘর আছে? একটা। তাহলে কত বসতো? একটা শূন্য বসতো। দিয়ে যদি যোগ করি তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। যোগ করলে কত হতো? 0 7 0 0 7। তাহলে এটা কি হতো আমার? প্লেস ভ্যালু বা স্থানীয় মান। যত বলেছে তাদের কি বলেছে? যোগফল। যোগ যদি বলতো বিয়োগফল বিয়োগ করতাম, যেমন বলবে। যদি গুণ বলতো গুণ করতাম, যেমন বলবে পরীক্ষায় আমি সেইভাবে অপারেশন করব। ঠিক আছে? তাহলে প্লেস ভ্যালু ফেস ভ্যালু তো খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। ফেস ভ্যালু মানে ওই ডিজিটটাকে সোজা বসিয়ে দেবে। প্লেস ভ্যালু মানে দেখবে ওই ডিজিটটা ডান দিকে কোথায় আছে, ওর পর যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসিয়ে দেবে। তাহলে তুমি কি পেয়ে যাবে? প্লেস ভ্যালু বা স্থানীয় মান পেয়ে যাবে। তাহলে এর আনসার কি হচ্ছে? এর আনসার তো 7 7 14। তাহলে আনসার কি হচ্ছে আমার? 14। ক্লিয়ার? এবার চলো আমরা একদম প্রথম থেকে নাম্বার তো বুঝলাম। নাম্বার কি? কতগুলো অঙ্ক একসঙ্গে বিভিন্ন রকম কম্বিনেশন করে এক একটা সংখ্যা তৈরি করছে, মানে বিভিন্ন ডিজিট বিভিন্ন কম্বাইন্ড ভাবে সাজিয়ে তাকে আমরা একটা নাম্বারে তৈরি করছি, তাই তো? তাহলে এই নাম্বারে একটা বড় বংশ আছে, সেই বংশ সম্বন্ধে জানতে হবে, কারণ বংশ থেকে আমাদের অনেক রকমের কোশ্চেন আসতে পারে। তো চলো একদম বংশের বেসিক দেখি। তাহলে যদি নাম্বারকে দেখি, নাম্বারকে আমরা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। একটাকে বলি রিয়েল নাম্বার বা বাংলা যাকে বলি বাস্তব সংখ্যা, আর একটাকে বলি ইমাজিনারি নাম্বার, বাংলা যাকে বলি কি কাল্পনিক সংখ্যা। তাহলে নাম্বার বা সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করি, বাস্তব আর একটা কাল্পনিক। কাল্পনিক তোমার দরকার নেই, কোথাও পরীক্ষা এটা লাগবে না। আমরা যত সংখ্যা করব সব এই বাস্তব সংখ্যাই করব। ঠিক আছে? তো এই বাস্তব সংখ্যা কি? আমরা অঙ্কে যত সংখ্যা ব্যবহার করি সবই কি আমার বাস্তব সংখ্যা। ঠিক আছে? তো এই বাস্তব সংখ্যাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। কি কি? একটা হলো মূলদ সংখ্যা আর আরেকটা হলো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমি কিভাবে চিনবো? একদম মনে রাখবে, মূলদ হলো বাবা, মানে বাস্তব সংখ্যার সেই ভালো ছাত্র যে কোনোদিনও জেলে যায় না, জেলে গেল জেল থেকে বেরিয়ে আসবে, সে হলো মূলদ সংখ্যা, খুবই ভালো। অমূলদ কি? এমন একটা সংখ্যা যে কোনোদিনই জেল থেকে বাইরে বেরোতে পারে না, মানে খুব চোর টাকা চুরি ডাকাতি করেছে সে কোনোদিনই জেল থেকে বাইরে বেরোতে পারবে না। ঠিক আছে? সেটা হলো অমূলদ সংখ্যা। জেলে আছে মানে কি? আমরা জেল বলতে কাকে বুঝি? রুট। তাহলে যেই সংখ্যাগুলো রুট ওভারের বাইরে বেরোতে পারে না সেই সমস্ত সংখ্যা কি আমার অমূলদ সংখ্যা, সেটা প্লাস হোক বা মাইনাস হোক। আর যে সমস্ত সংখ্যা সহজেই আমার কি হয় জেল থেকে বাইরে বেরিয়ে আসে, মানে √4 মানে কত? 2। তাহলে 2 কি হবে? মূলদ সংখ্যা। এছাড়াও মূলদ সংখ্যা বেসিক্যালি কি? যাদেরকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো, মানে দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে 2 তো পূর্ণ সংখ্যা, 2 তো জাস্ট একটা সংখ্যা, গোটা সংখ্যা। তাহলে 2 কি করে মূলদ সংখ্যা হচ্ছে? হ্যাঁ, 2 কে তো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, পারি না? কেন? আমরা 2/1 লিখতে পারি না? 2/1 মানে তো 2, তাই না? তাহলে 2/1
মানে যদি 2 হয় তাহলে 2 আমার কি হচ্ছে, এটা মূলদ সংখ্যা হচ্ছে। সেইভাবে 0 আমার মূলদ সংখ্যা হচ্ছে, কারণ 0 কে আমরা কি লিখতে পারি, 0/1 আকারে প্রকাশ করতে পারি। -5 এটাও আমার মূলদ সংখ্যা হচ্ছে, কারণ -5/1 আমি লিখতে পারি। যদি বলি 0.25, হ্যাঁ, সমস্ত দশমিক ভগ্নাংশ, সমস্ত সাধারণ ভগ্নাংশ সবই কিন্তু আমার মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে মূলদ সংখ্যা আমি কি কি করলাম? মূলদ সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেটাকে p/q আকারে প্রকাশ করতে পারি, যারা সাধারণত রুটের ভেতর থাকে না। যেমন ধরো 2, যে কোনো পূর্ণ সংখ্যায় আমার মূলদ সংখ্যা, যে কোনো ভগ্নাংশই আমার মূলদ সংখ্যা, যে কোনো দশমিক ভগ্নাংশই আমার মূলদ সংখ্যা, যে কোনো ধনাত্মক ঋণাত্মক যা সংখ্যায় আমার কি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সবই আমার মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কি? যেইগুলো জেল মানে রুটের বাইরে বেরোতে পারে না, সেই সমস্ত সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলি। √2, √3, -√5, বা আরো লিখতে পারি পাই, এইগুলোও কিন্তু আমার কি অমূলদ সংখ্যা। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে পাই কি মূলদ অমূলদ কি সংখ্যা, পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা। পাই কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এবার এটাকে যদি আমি আরো স্পেসিফিক বলি, তাহলে পাই আর কি আমার তুরীয় অমূলদ সংখ্যা। কি অমূলদ সংখ্যা? তুরীয় অমূলদ সংখ্যা। তাহলে এই √2, √3, -√5 এগুলোকে কি বলি? এইগুলোকে বলি বীজীয় অমূলদ সংখ্যা। বীজীয় অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো কোনটা আমার তুরীয়, কোনটা আমার বীজীয়। চলো এবার আমার অমূলদ সংখ্যা জেলে যেহেতু ভর্তি, জেলেই ও আছে, জেল থেকে বাইরে বেরোতে পারছে না, তাহলে ও কি করে বংশ এগোবে? ওর কি বংশ এগোবে না? ও তো জেলে, ও তো যাবজ্জীবন জেল হয়ে গেছে, ও তো আর জেল থেকে বেরোতেই পারবে না। তাহলে ওর কিন্তু আর বংশও আমাকে পড়তে হবে না, ওর এখানে স্টপ, আর আমাকে এক্সচেঞ্জ করতে হবে না। কিন্তু পড়তে হবে কাকে? এই যে মূলদ সংখ্যা, যে কি আছে জেলের বাইরে আছে, তাহলে ও কি করবে? বংশ বিস্তার করবে। তো যে মূলদ সংখ্যা আছে সেই মূলদ সংখ্যাকে আগে আমরা 2 ভাগে ভাগ করি। কি কি? একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ। তাহলে মূলদ সংখ্যা, তাহলে কি বললাম? বাস্তব সংখ্যার 2টো ছেলে, একটা ছেলে ভালো, যাকে বলি মূলদ, যার কোনো দোষ নেই, তাকে যদি কেউ দোষারোপ করে জেলেও ঢোকায়, সে বিনা দোষে আবার কি হবে? জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তাহলে মূলদ সংখ্যা কি? একদম ভালো ছেলে। অমূলদ সংখ্যা ভীষণ খারাপ, অমূলদ, একদমই ভালো না, ভালো উল্টো, একদমই ভালো না, ও চিরকাল কোথা থেকে জেলেই বন্দি থাকে, ও জেল থেকে বাইরে কখনোই বেরোতে পারে না। ঠিক আছে? তাহলে ও কি? ওর কোনো বংশ বিস্তারও হবে না, ও ওখানে জেলেই থেকে যাবে। মূলদ সংখ্যা যদি বলি, মূলদ সংখ্যা খুব ভালো ছেলে, তার 2টো সন্তান রয়েছে। কে কে? একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যে একদম ফিট, তার মধ্যে ফিজিক্যাল কোনো প্রবলেম নেই, একদম গোটা সংখ্যা, সেটা হলো পূর্ণ সংখ্যা। যেমন কি 2, -3, 5, 0, এই সমস্ত কি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি আছে? ও ভাঙা আছে। ভগ্ন মানে কি? ভাঙা। ভগ্নাংশ মানে কি? কারোর অংশ। অংশ, ভগ্নাংশ বলতে কি বুঝি? বাই, দশমিক, এগুলো বুঝি। ভগ্নাংশ মানে কোনগুলো বুঝবে? প্রত্যেকটা ভগ্নাংশ আকারে যেগুলোকে লিখতে পারি সেইগুলো ভগ্নাংশ, বা দশমিক আকারে যেগুলো লিখতে পারি সেগুলো কি আমার ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? সেটা গোটা সংখ্যা থাকবে না, সেটা কি থাকবে? কারোর বাই আকারে বা দশমিক আকারে যুক্ত থাকবে। তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলি? ভগ্নাংশ। আশা করি ক্লিয়ার হয়েছে। অসুবিধা হলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখবে। তাহলে এবার আসি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কয় ভাগে পাচ্ছি? 4টে পাচ্ছি। 2 পাচ্ছি, -3 পাচ্ছি, 5 পাচ্ছি, আর 0 পাচ্ছি, তাই তো? এবার দেখো তো 2, 5 এইগুলো কি? এগুলোর আগে কোনো সাইন নেই, মানে কি আছে? প্লাস আছে, তার মানে এগুলো কি? পজিটিভ, ধনাত্মক। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। কি কি? একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো পূর্ণ সংখ্যার 3টে সন্তান আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা আমাদের সবার মধ্যেই থাকে। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? যারা ভীষণ ভালো পজিটিভ একজন লোক, সে কি? ধনাত্মক। তাহলে একজন বাবা পূর্ণ সংখ্যা, তার 3টে বাচ্চা আছে, একজন হলো ভীষণ পজিটিভ, সে হলো কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। সব +2, +3, +5, +1 থেকে শুরু হচ্ছে, একদম ইনফিনিটি অবধি প্লাসের ঘরে, সেগুলো কি? সবই আসছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেকেন্ড বাচ্চা কি? 0, না ধনাত্মক না ঋণাত্মক, না খুব পজিটিভ না খুব নেগেটিভ, ও কি? মিডিল, নিউট্রাল। তাহলে সে কি হচ্ছে আমার? 0, না পজিটিভ না নেগেটিভ, 0। আর একটা আছে ভীষণ নেগেটিভ বাচ্চা, ভীষণই নেগেটিভ, তারা কি? নেগেটিভ ইন্টিজার। যেমন -2, -3, -1, কমা ডট 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 করে এখানে একদম ইনফিনিটি অবধি যাবে, 0। পজিটিভ ইন্টিজার কি? +1,
+2 +3 করে ডট 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 কত অবধি যাবে, ইনফিনিটি অবধি যাবে। তাহলে এটা কি যাচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি বললাম, বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করছি, মূলদ অমূলদ, মূলদকে আবার দুভাগে ভাগ করছি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা কি বললাম ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করছি, ধনাত্মক, ঋণাত্মক আর একটা কি শূন্য। চলো একটা নাম্বার লাইনের সাহায্যে আমরা দেখে নিই। দেখো এটা হলো পূর্ণ সংখ্যার লাইন। জিরোটাকে কি বললাম, জিরো হলো একটা পূর্ণ সংখ্যা। এইদিকে গেলে সেটাকে কি বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইদিকে গেলে কি বলবো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পেরেছো। সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা। তাহলে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি, স্বাভাবিক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা আমরা বলি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, কি বলি তাহলে, দেখো স্বাভাবিক সংখ্যা বলে থাকি। ঠিক আছে, তাহলে স্বাভাবিক ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কি, 1। 1 থেকে অসীম পর্যন্ত আমরা স্বাভাবিক সংখ্যা বিস্তৃত। এবার স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলি, n দ্বারা প্রকাশ করি, ন্যাচারাল নাম্বার। এবার এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন 0 যোগ হয়, এই 0 থেকে যখন আমরা কিছুকে নিই, তখন আমরা 0 থেকে যখন আমরা কোনো, দেখো তো 0 থেকে যখন পরপর আমরা সংখ্যা নিচ্ছি, তখন আমরা তাকে কি বলছি, তখন আমরা তাকে বলছি অখণ্ড সংখ্যা। কি বলি, অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়, 0 1 2 থেকে অখণ্ড সংখ্যা শুরু হয়। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 2 3 থেকে ডট ডট। ঠিক আছে, তাহলে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যায় আমার কি হচ্ছে, স্বাভাবিক সংখ্যা। যখন আমি ধনাত্মক পূর্ণ সংখ্যার সঙ্গে 0 কে নিচ্ছি, তখন কি পাচ্ছি, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যাকে যেমন n দ্বারা প্রকাশ করা হয়, অখণ্ড সংখ্যাকে আমার w দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আশা করি পূর্ণ সংখ্যার বংশ তোমার ক্লিয়ার হয়েছে। এবার আসবো কার পরিবারকে নিয়ে, ভগ্নাংশ বা ফ্র্যাকশনের পরিবার নিয়ে। তাহলে দেখো এখানে হোল নাম্বার ডিটেলসে দেওয়া আছে, ন্যাচারাল নাম্বার ডিটেলসে দেওয়া আছে। দেখো ন্যাচারাল নাম্বার 1 2 3 থেকে শুরু হচ্ছে, আর হোল নাম্বার 0 1 2 3 থেকে শুরু হচ্ছে। তো চলো এবার আসি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন বা ভগ্নাংশকে জেনারেলি আমরা দুভাগে ভাগ করি। কয় ভাগে, দুভাগে। একটা কি, একটা হলো সাধারণ ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন, সাধারণ ভগ্নাংশ। ওকে, আর আরেকটা কি বলি, আরেকটাকে বলি দশমিক ভগ্নাংশ। যাদেরকে দশমিক দিয়ে লিখি তাদেরকে কি বলবো, দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করি, দুভাগে। একটা সাধারণ আর একটাকে বলি দশমিক ভগ্নাংশ। তো চলো সাধারণ ভগ্নাংশটা একবার দেখে নিই। সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি, 3 ভাগে। দেখো কোনো ভগ্নাংশকে যদি আমরা লিখি, তাহলে ভগ্নাংশকে আমরা কিভাবে লিখতে পারি, লব বাই হর করে। লব বাই হর করে আমরা ভগ্নাংশকে লিখি, তাই তো। এবার দেখো তো লব বাই হর যদি আমরা করি, তাহলে যদি হর কোথায় আছে, নিচে। হর কাকে বোঝায়, মাথায় নিয়েছে, লবকে মাথায় নিয়েছে। হরের উপরে কি আছে, লব বসে। তাহলে ভাবো তো, তুমি যদি হর হও, তুমি তোমার ওজনের বেশি বোঝা মাথায় নিতে পারবে না কম বোঝা মাথায় নিতে পারবে? অবশ্যই তোমার যা ওজন তার থেকে কম বোঝা মাথায় নিয়ে যেতে পারবে। তাহলে তোমার ওজন যদি 5 হয়, তাহলে তুমি মাথায় কত নিয়ে যেতে পারবে, 5-এর কম মানে 2। তাহলে যেই ক্ষেত্রে হরের তুলনায় মানে তোমার বডি ওয়েটের থেকে তোমার বোঝার পরিমাণ কম হবে, সেটাই কি সাধারণ বা প্রকৃত বা প্রপার। তাহলে সেই সমস্ত ভগ্নাংশ কি বলি, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি, এক্ষেত্রে লব মানে আমার মাথার বোঝাটা আমার তুলনায় কি হচ্ছে, ছোট হচ্ছে। মানে কি 5-এর তুলনায় তার উপরেরটা কি ছোট হচ্ছে। তাহলে ওপরেরটা যদি ছোট হয়, তাহলে সেটাকে বলি প্রকৃত। ওপরেরটা যদি বড় হয়, তাহলে তাকে কি বলি, অপ্রকৃত। এবার দেখো উল্টো, তোমার যা ওজন তার থেকে একটা বড় বোঝা মাথায় নিয়ে যাচ্ছ, এটা কি ছিল, তোমার যা ওজন তার থেকে একটা ছোট্ট বোঝা মাথায় নিয়ে যাচ্ছিলে, তাহলে এটা কি প্রকৃত। এটা প্রকৃত, এটা 2, এটা 5, তাহলে কি প্রকৃত। অপ্রকৃত কি, তোমার ওজন ধরো 5, তুমি তোমার থেকে এক গাদা বড় বোঝা মাথায় নিয়ে যাচ্ছ, তাহলে তোমার কত, 5-এর বড় মানে বেশি বোঝা মাথায় নিয়ে যাচ্ছ। তোমার যা ওজন তার থেকে বেশি বোঝা মাথায় নিয়ে যাচ্ছ। তোমার যদি 5 হয়, তুমি 7 নিয়ে যাচ্ছ, তাই তো। তাহলে সেটা কি, তুমি সেটা কি, সেটা কি প্রকৃত, সেটা কি ন্যাচারাল না। তাহলে সেই সমস্ত ভগ্নাংশকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যার মাথার উপরের বোঝাটা কম তাকে প্রকৃত, যার মাথার উপর বোঝাটা বেশি তাকে কি বলবো, অপ্রকৃত। অপ্রকৃত ক্ষেত্রে কি হয়, লব মানে মাথার উপরে যে বোঝাটা আছে সেটা নিচের থেকে কি হয়, বড় হয়। যেমন দেখো 3-এর তুলনায় কি 7 বড়, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এবার দেখো, তুমি কি তোমার ওজনের বেশি বোঝা মাথায় নিয়ে কি সামনে এগোতে পারবে?
কখনোই সম্ভব না। এ কি তার থেকে বেশি বোঝা মাথায় নিয়ে এগোতে পারবে? কখনোই না। তখন কি করবে, কিছুটা বোঝা পাশে রেখে ওর থেকে কম বোঝা মাথায় নিয়ে কি হবে, সামনে যাবে। ঠিক তেমনি 7/5 যদি হয়, 5 কি 7কে নিয়ে যেতে পারবে? 5-এর থেকে তো 7 বড়, কি করে 7কে নিয়ে যাবে 5? তখন কি করবে, 5 7 থেকে কিছু বোঝা কি করবে, পাশে রাখবে। পাশে রাখবে মানে কি, 5 5, তাহলে কত থাকলো 2। তাহলে এটা কত লিখি, 1/2/5। এটা কোথায় যায়, নিচে যায়। তাহলে কি করলো দেখো, 7/5 মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল। এটা কি হয়েছে, 5 ওর থেকে বেশি বোঝা মাথায় নিয়ে যেতে পারছিল না, তখন কি করলো, ও ওর থেকে কম বোঝা, মানে ওর থেকে এই 7-এর থেকে কিছু বোঝা পাশে রেখে ওর থেকে কম, 5-এর থেকে কম বোঝা মাথায় নিয়ে ও কি করলো, গেল। তাহলে এই যে ভগ্নাংশ যেটা পেলাম তাকে কি বলি, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। তাহলে সমস্ত ইমপ্রপার বা অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমরা কি পাবো, মিশ্র ভগ্নাংশ পাবো। যখনই আমার মাথার বোঝা এক গাদা বেশি হবে, যখনই আমি সামনে এগোতে পারবো না, তখনই আমি কি করবো, মাথার বোঝা থেকে কিছুটা পাশে রেখে এগোবো, মানে তখনই আমি মিশ্র ভগ্নাংশ পাবো। আবার সমস্ত মিশ্র ভগ্নাংশকে আবার থেকে আমি কি পেতে পারি, অপ্রকৃত ভগ্নাংশ পেতে পারি। তাহলে অপ্রকৃত থেকে মিশ্র পাই, মিশ্র থেকে অপ্রকৃত পাই। আর এমনি ন্যাচারালি যখন আমার বোঝা থেকে কম বোঝা মাথায় নিয়ে যাবো, তাহলে সেটা কি হচ্ছে, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আশা করি ভগ্নাংশর মধ্যে সাধারণ ভগ্নাংশ তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে ভগ্নাংশকে আমি 2 ভাগে ভাগ করছি, একটা সাধারণ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করছি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত কি, যখন ওপরেরটা নিচের থেকে ছোট, মানে লব যখন হরের থেকে ছোট, তখন কি প্রকৃত, মানে আমি কম বোঝা মাথায় নিয়ে যাচ্ছি। যখন আমি বেশি, আমার তুলনায় বেশি বোঝা, মানে ওপরেরটা অনেক বেশি, নিচের থেকে ওপরটা বেশি, হরের থেকে লব বেশি, তখন কি হচ্ছে, সেটা অপ্রকৃত। তখন আমাকে কি করছে, কিছুটা পাশে, মানে কিছুটা আমাকে করছে পাশে রেখে ওর থেকে কম বোঝা মাথায় নিয়ে আমাকে যেতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওর থেকে কিছুটা বোঝা কি হচ্ছে, পাশে রাখছে। তাহলে পাশে রাখা মানে সেখানে আমার কি তৈরি হচ্ছে, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন আমার কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। কি তাই তো? তাহলে এখানে আমার কি তৈরি হচ্ছে, একটা মিক্সড ফ্র্যাকশন তৈরি হয়ে যাচ্ছে। চলো এবার আমরা আর একটা দিকে আসি, যাকে আমরা বলি দশমিক ভগ্নাংশ। নামই আছে দশমিক, তাহলে কি তৈরি হবে, একটা দশমিক, মানে পয়েন্ট তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, একটা পয়েন্ট তৈরি হচ্ছে। দশমিক ভগ্নাংশকে আমরা 2 ভাগে ভাগ করি, সসীম অসীম। আমরা যখন ভাগ করি, ভাগ করার সময় দেখো কিছু ভাগ খুব তাড়াতাড়ি মিলে যায়, আর কিছু ভাগ মিলতেই যায় না। মানে আমি 1 পেজ ধরে করি, 2 পেজ ধরে করি, 3 পেজ ধরে করি, ভাগ পাতার পর পাতা আমি ভাগ করে যাবো, কিন্তু ভাগ কখনোই মিলবে না। তাহলে যেই ভাগ সহজেই মিলে যায়, মানে দশমিকের পর একটা দুটো সংখ্যা এসেই আমার কি হচ্ছে, ভাগটা মিলে যাচ্ছে, সেই ভাগটাকে আমি বলবো সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু যেই ভাগ কখনোই মেলে না, 2.37 করে চলে গেল, মানে একটার পর একটা সংখ্যা আসতেই থাকলো, ভাগ কখনোই মিলছে না, তাকে আমি কি বলবো, অসীম দশমিক ভগ্নাংশ বলবো। তাহলে একটা সসীম, যেটা ভাগ মিলে যায়, যেটার ভাগ কখনোই মেলে না, সেটা কি পড়বে, অসীম। ক্লিয়ার? এইবার সসীম দশমিক ভগ্নাংশ আমি দেখে কি করে বুঝবো, ধরো তোমার ভাগটা দিয়েছে 15 দিয়েছে ধরো 50, তাহলে এই ভাগ মিলবে কি মিলবে না, আমি দেখেই বলতে পারি হ্যাঁ এর ভাগ মিলতে বাধ্য। তাহলে এটা সসীম না অসীম হবে, এইটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। এবার তোমাদের প্রশ্ন আসবে, কি করে দেখে বললাম সসীম, আমি দেখে ভাগ না করে কি করে বলতে পারবো যে ভাগ মিলে যাবে? হ্যাঁ বলতে পারবো, আমি না তুমিও বলতে পারবে। কি করে বলতে পারবে, দেখো নিচে সবসময় আমি দেখবো যদি কোনো ভগ্নাংশ দেয় এবং ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই দশমিক ভগ্নাংশ কি হবে, সসীম অসীম আরো কিছু দিল, তাহলে কি হবে, তখন তুমি জাস্ট দেখবে কি ভগ্নাংশ যেটা দেবে তার হরটাকে দেখবে, মানে নিচের অংশটাকে দেখবে। নিচের অংশটাকে ভাঙলে, 50কে ভাঙলে আমি কি পাই, দেখো 2, আর কি পাবো 5, আর একটা 5। তাহলে যদি হরকে ভেঙে 2 বা 5 ছাড়া 2, 5, 10 এইগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা না পায়, তাহলে সেই ভাগ মিলতে বাধ্য, মিলতেই বাধ্য, সে অবশ্যই ভাগটা কি হবে, মিলে যাবে। তাহলে 2, 5, 5, 5 25, 25 50। তাহলে এই ক্ষেত্রে 2 আর 5 যদি হরকে যদি ভেঙে আমি 2 আর 5 পাই, তাহলে সেই ভাগ অবশ্যই কি হবে, মিলবে। কি করে বের করলাম, 50কে ফ্যাক্টরাইজ করবো, 2 দিয়ে 25 দুগুণ 50, 5 5 25। তাহলে দেখো তো 2 আর 5 বাদে কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে এই ভাগ মিলতে বাধ্য। কিন্তু এখন যদি আমি সংখ্যাটা তোমার এইভাবে দিতাম, ধরো 15/70, তাহলে এখানে কি কি পাচ্ছি, এখানে একটা 2 পাচ্ছি, এখানে একটা 5 পাচ্ছি, আর একটা 7 পাচ্ছি। 5 গুণ 10, 7 10 70। আমি কাকে দেখবো, হরটাকে দেখবো। দেখো তো হরটা 70টাকে দেখলে তুমি এখানে দেখো 2 তো 5 পাচ্ছি, কিন্তু 2 5 বাদ দিয়ে আমি আর একটা সংখ্যা পাচ্ছি না, 7। যদি আমি আর একটা সংখ্যা পাই, তাহলে সেই ভাগ কোনো দিনই মিলবে না, তখন সেই ভাগটাকে আমি কি বলবো, অসীম দশমিক ভগ্নাংশ।
ক্লিয়ার? তাহলে যার ভাগ মিলে যায় সসীম, যার ভাগ মিলে না অসীম। এই অসীমিক দশমিক ভগ্নাংশকে, এই অসীম দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করি, আবৃত আর একটা অনাবৃত। আবৃত মানে কি, যেটা একটা সময়ের পর গিয়ে কি হয়ে যায়, রিপিট হয়ে যায়, সেটা হলো আবৃত। যেমন ধরো এখানে দেখো 2.5555 করে ডট ডট করে গেছে, মানে এখানে পাঁচটাই বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে, বারবার একই জিনিস কি হচ্ছে, বারবার পুনরায় সেই একই ডিজিট কিন্তু বা একই অঙ্ক কিন্তু আসছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2.5 পৌনপুনিক। যদি বাংলায় কোশ্চেন আসে পৌনপুনিক, ইংলিশে যদি কোশ্চেন আসে তাহলে এই জায়গাটা কি থাকবে, বার। ইংলিশে এলে কি থাকবে, 2.5 বার থাকবে। ঠিক আছে, 1.3232, তাহলে এখানে দেখো তো কি রিপিট হচ্ছে, 32টা, তাহলে এখানে কি লিখতে পারি, 1.32 মাথায় কি দুটো পৌনপুনিক, এখানে অলরেডি যেহেতু আছে ডট ডট, আমি এখানে লিখবো 1.32 দুটো মাথায় পৌনপুনিক। তাহলে এটাকে কি বলতে পারি, আবৃত, যে সংখ্যাটা বারবার রিপিট হয়। আর যেই সংখ্যাটা রিপিটেশনে কোনো মিল নেই, যেমন ধরে নাও 2.73733 দেখো তো এখানে একটা 3, এখানে দুটো 3, এখানে তিনটে 3, তাহলে রিপিট কি সেম অর্ডারে হচ্ছে না, একটা দুটো তিনটে বিভিন্ন রকম রিপিটেশন আসছে, তাহলে সেটাকে কি বলবো, অনাবৃত। তাহলে সেম জিনিস কি হচ্ছে না, রিপিট হচ্ছে না। এবার আমাকে বলো, দেখো যাদের হরে 50 মানে 2 আর 5-এর গুণ রয়েছে, সেটা তুমি চোখ বন্ধ করে বলতে পারি সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি প্রত্যেকটা মূলদ সংখ্যা, যে সমস্ত মূলদ সংখ্যার হর 2 আর 5-এর গুণিতক আকারে থাকবে, সেই সমস্ত গুণিতক মানে কি, ওদের গুণফল আকারে থাকবে, তাদের আমি দশমিক করলে আমি কি পেয়ে যাবো, ভাগ মিলে যাবে এবং সসীম পেয়ে যাবো। কিন্তু এই যে 15/70 এটাও তো মূলদ সংখ্যা, কিন্তু একে ভাগ করলে তো ভাগ মিলবে না, তাহলে অসীম পাবো। তাহলে অসীমের কোনটা পাবো, আবৃত পাবো না অনাবৃত পাবো? মনে রাখবে, যে কোনো মূলদ সংখ্যা যেটার শেষে বা হরে আমার 2, 5 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা আছে যেমন এর মতো, তাহলে একে দশমিক করলে আমি যেটা পাবো সেটা অলওয়েজ আবৃত পাবো। তাহলে আবৃত আমি কি করে পাচ্ছি, মূলদ সংখ্যা থেকেই পাচ্ছি, যাদের হরে কি আছে 2, 5 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা আছে, 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 13 থাকতে পারে, 11 থাকতে পারে, যার সংখ্যা থাকুক না কেন বা যার ডিজিট থাকুক না কেন, আমার তাদেরকে ভাগ করলে আমি সবসময় কোনোদিনই ভাগ মিলবে না, কারণ 2/5 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা আছে, কোনোদিনই ভাগ মিলবে না। এবং সেই ভাগটার যে দশমিক বিস্তার সেটা অলওয়েজ কি আসবে, রিপিটেড, মানে পৌনপুনিক আকারে আসতে বাধ্য। সেটা দুটো ডিজিট পরেও আসতে পারে, 100টা ডিজিট আসতে পারে, 1 লক্ষ ডিজিটের পরেও পৌনপুনিক আসতে পারে, কিন্তু একসময় সেটার রিপিটেশন ঘটতে বাধ্য। তাহলে মূলদ সংখ্যা দু রকমের হয়, মূলদ সংখ্যা দশমিক বিস্তার, একটা নাই আমার কি হবে, সসীম হবে যদি 2 আর 5 হরে থাকে গুণ আকারে, আর নাই আর একটা কি হবে, আবৃত হবে। তাহলে অনাবৃত কোনটা হবে, অনাবৃত কি থাকলো, অম্লদ সংখ্যা, যেগুলো কোনোদিনই জেলের বাইরে বেরোতে পারে না, যেমন ধরো √2, পাই, এগুলো কি বললাম কখনোই জেলের বাইরে বেরোতে পারে না, তাহলে এগুলো কি বেসিক্যালি অমূলদ সংখ্যা। তাহলে প্রত্যেকটা অমূলদ সংখ্যার দশমিক বিস্তার কি হবে, আমার অনাবৃত দশমিক হবে। দেখো অমিল আছে, অনাবৃত হবে, অমূলদের কি হবে, অনাবৃত হবে। ক্লিয়ার? এইবার দেখো আমাদের পরীক্ষায় খুব আসে, ধরো আমাকে ডাইরেক্ট বলে দিল 0.444 ডট ডট করে একটা দশমিক আছে, এর ভগ্নাংশ কি হবে, 0.4444 আছে মানে অবশ্যই মূলদ সংখ্যা হবে, কিন্তু মূলদ সংখ্যার কোন সংখ্যাটা হবে, তাহলে সেটা আমরা বের করবো কি করে, দেখো এইটা মানে আমরা কি লিখতে পারি, 0.4 মাথায় পৌনপুনিক বা বার লিখতে পারি। এইবার যতগুলোর মাথায় বার বা যতগুলোর মাথায় পৌনপুনিক আছে ততগুলো কি বসে, 9 বসে। তাহলে এখানে কতটার মাথায় বার বা পৌনপুনিক আছে, একটার মাথায়, শুধু 4-এর মাথায়, তাহলে এখানে কি বসবে, একটা 9 বসবে। এবার ওপরে ওপরে যতগুলোর মাথায় বার আছে সেই সংখ্যাটা বসবে, যদি বার বাদ দিয়ে অন্য কোনো সংখ্যাও থাকে তাহলে টোটাল সংখ্যা থেকে যাদের মাথায় বার নেই সেটা বিয়োগ করে দেবো। চলো দেখি কি করি। দেখো এখানে 4, একটাই ডিজিট রয়েছে, মানে যেটা আমার একটা ভ্যালু রয়েছে তেমনি একটাই ডিজিট রয়েছে 4, যার মাথায় কি আছে, বার, আদার্স কোনো সংখ্যা নেই, তাহলে এখানে শুধু নিচে একটা মাথায় বার থাকার জন্য একটা 9 বসবে। এবার একটাই ডিজিট আছে, ওই ডিজিটটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হলো, 4/9। এখানে আছে 0.6 বার, তোমরা দেখো একটা ডিজিট 6, তার মাথায় কি আছে, বার 9, তাহলে 3 2 9 6, 3 3 9, আনসার কি বেরোলো, 2/3। এইবার দেখো আবার একটা মাথায় বার আছে, মানে কত হবে, 8/9। একটা মাথায় বার আছে, উপরে কি আছে, একটা মাথায় বার বা পৌনপুনিক আছে, এই যে একটা মাথায় বার বা পৌনপুনিক আছে, পৌনপুনিক যেহেতু একটা আছে তার জন্য একটা 9, সংখ্যা কি আছে, 8 বসলো। কিন্তু এইখানে দেখো 5.9 পৌনপুনিক আছে, কি আছে, 5.9 পৌনপুনিক, তাই না? তাহলে এখানে যদি দেখি এখানে কটার মাথায় পৌনপুনিক আছে, একটার মাথায়, কার মাথায়, 9-এর মাথায়, তাহলে যেহেতু একটার মাথায় পৌনপুনিক আছে তাহলে কি বসবে, একটা 9 বসবে।
এবার টোটাল সংখ্যাটা কত, তাহলে কি বসবে, একটা 9 বসবে। এবার টোটাল সংখ্যাটা কত, টোটাল সংখ্যা হলো 59। বুঝতে পেরেছো, টোটাল সংখ্যা কত, 59। দশমিকের জন্য আর পৌনপুনিকের জন্য নিচটা কাজ হয়ে গেল। এবার আসবো ওপরে কি আছে 59, তাহলে টোটাল সংখ্যা কত 59। তার মধ্যে পৌনপুনিক নেই কার, 5-এর মাথায় পৌনপুনিক আছে কিছু নেই, তাহলে এখানে 5টা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হবে 54। দেখো তো 6 9 54, তাই তো এটা কত আসছে 6 9 54। তুমি বলবে যে যা, এটা তো পূর্ণ সংখ্যা বেরিয়ে গেল, তাহলে এর আবার আমি দশমিক বিস্তার কি করে করছি। আচ্ছা তোমাকে বললেও দেখো, এইখানে আমরা যে মানগুলো পাই সবই কিন্তু অ্যাপ্রক্স মান পাই। কি পাই, সবই আমরা অ্যাপ্রক্স ভ্যালু পাই। এটা কিন্তু অরিজিনাল ভ্যালু না। কি ভ্যালু না, অরিজিনাল ভ্যালু না, এটা সবই হলো অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে আমরা 54 বা 9 11 লিখে দিতে পারি, বা 6 আমরা এভাবেও ভেঙে নিতে পারি। এবার দেখো এবার কি আছে 98, এই 98 এর ওপর কি আছে, পৌনপুনিক আছে। তাহলে 98 এর ওপর পৌনপুনিক আছে মানে কতগুলো মাথায় পৌনপুনিক আছে, দুটো মাথায়, তার জন্য কি বসলো, দুটো 9। কতগুলো মাথায়, দশমিকের পর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কি বসাই, 4/10। তাহলে দশমিকের পর যাদের মাথায় পৌনপুনিক নেই এমন কতগুলো সংখ্যা আছে, দুটো সংখ্যা। তাহলে দশমিকের পর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কতগুলো বসাই, যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য বসাই। তাহলে এখানে দশমিকের পর দুটো ডিজিট আছে যাদের মাথায় কিছু নেই, তার জন্য কত বসলো, দুটো শূন্য বসলো। এবার টোটাল সংখ্যা কত, 4598। টোটাল সংখ্যা কত আমাদের 4598। তাহলে টোটাল সংখ্যা কত 4598। সেখান থেকে কাদের মাথায় কোনো রকম পৌনপুনিক নেই, 45-এর মাথায়। তাহলে এখান থেকে কত মাইনাস হয়ে যাবে, 45। নিচে কি বললাম, যতগুলো মাথায় পৌনপুনিক আছে কাদের মাথায় বার বলেছে, 98-এর মাথায়। তাহলে 98 মাথায় বার থাকার জন্য কত বসবে, দুটো 9 বসবে। যাদের মাথায় বার বা কিছু পৌনপুনিক নেই ততগুলো কি বসবে, শূন্য বসবে। কাদের মাথায় কোনো বার বা পৌনপুনিক নেই, 4 আর 5-এর মাথায়, তাহলে 4 আর 5-এর জন্য কটা শূন্য বসবে, দুটো শূন্য বসবে। তাহলে এটা কত বেরোলো, দেখো তো, এটা বেরোলো 4553/9900। যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করে আমরা আনসার করবো। দেখো বুঝতে পেরেছো কিনা, এই রিলেটেড আমরা কতগুলো চলো অঙ্ক সলভ করি, যতটুকু পড়লাম। প্রথম অঙ্ক, প্রতিটি মূলদ সংখ্যা, কি বলেছে, প্রতিটি মূলদ সংখ্যা হলো একটি কি, মূলদ সংখ্যা কার ভাগ ছিল, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করেছিলাম, কি কি, একটা মূলদ আর একটা করেছিলাম অমূলদ। বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করেছিলাম, একটা মূলদ আর অমূলদ। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা কি হবে, এক একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা আমাদের এক একটা বাস্তব সংখ্যা। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা আমাদের কি হবে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ক্লিয়ার, প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হবে। চলো পরের কোশ্চেনটা দেখি, যে কোনো দুটো সংখ্যা, পরপর দুটো সংখ্যা লিখলাম 2 আর 3, তাদের মাঝখানে কি থাকবে, দুটো রেশনাল নাম্বার থাকবে, না কোনো রেশনাল নাম্বার মানে কোনো মূলদ সংখ্যাই থাকবে না, না অসংখ্য মূলদ সংখ্যা থাকবে, না কোনোটাই নয়। দেখো 2 আর 3 পরপর দুটো সংখ্যা, এদের মাঝখানে কি থাকতে পারে দেখি। দেখো দুটো তো সংখ্যা, এই দুটো সংখ্যার মাঝখানে আমরা লিখতে পারি 2.1। মূলদ সংখ্যা মানে কি, মূলদ সংখ্যা মানে সবই আমার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা দিয়ে আছে। মূলদ সংখ্যা মানে হলো তাকে আমি দশমিক আকারে লিখতে পারি, পূর্ণ সংখ্যা আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি। দেখো তো 2 আর 3 এর মাঝখানে 2.1 থাকতে পারে, 2.2 এগুলো তো থাকতেই পারে, এছাড়া 2.11 এরকম থাকতে পারে, ইচ্ছা করলে আমি এরকমও লিখতে পারি, মানে অসংখ্য আমি যেমন খুশি কিন্তু তৈরি করে নিতে পারি। তাহলে 2 আর 3 এর মাঝখানে কিন্তু প্রচুর 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 কি থাকবে, দশমিক সংখ্যা বা ভগ্নাংশ বা মূলদ সংখ্যা অসীম থাকবে। তাহলে দুটো সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। দুটো সংখ্যা আমি এভাবেও নিতে পারি, 2.1 আর 2.2, এদের মাঝখানেও অসীম মূলদ সংখ্যা আছে, অসীম। দেখো তো 2.103 নিতে পারি, 2.114 নিতে পারি, 2.15678 যেমন খুশি নিতে পারি, 2.1946335 যেমন খুশি আমি নিতে পারি, আমি কিন্তু সংখ্যা তৈরি করে নিতে পারি। তাহলে যে কোনো দুটো সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক অফ মূলদ এবং অমূলদ সংখ্যা থাকে। দুটো সংখ্যার মাঝখানে প্রচুর মূলদ এবং অমূলদ সংখ্যা কিন্তু থাকে। ওকে, চলো পরেরটা দেখি। দেখো তো কি বলেছে, এর মধ্যে কোনটা অমূলদ সংখ্যা। দেখো তো রুট 16, এটা কি রুটের বাইরে বেরোতে পারে, হ্যাঁ, কারণ কি 16 কি 4 4 16 না, তো বাইরে বেরিয়ে যায়। কারণ আমরা জানি 16 মানে এটাকে কি লিখতে পারি, 4 এর স্কোয়ার, 4 4 16, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে কত হয়ে যাবে 4। 12, এটা কত আছে, রুট ওভার 12/3, 3 4 12, রুট 4 মানে কত হয় 2, বেরিয়ে গেল তো। রুট 12 মানে কি হয়, 3 4 12,
এই 4 থেকে আবার কত বেরোবে? 4 মানে কি 2 ইন্টু 2, 2 দুগুণ 4। তাহলে দেখো তো, যখন রুটের বাইরে কি করে বেরোয়, যখন দুটো একই সংখ্যা গুণ আকারে থাকে তখন একটা বাইরে বেরিয়ে যায়। তাহলে দুটো 2 গুণ আকারে আছে না, এখান থেকে একটা 2 বাইরে বেরিয়ে গেলে কত হলো? 2√3। রুট 100, রুট 100 মানে কত হয়? 10। তাহলে এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। আমাকে কি চাইছে? অমূলদ। অমূলদ মানে যেটা রুটের বাইরে বেরোতে পারবে না। এখানে দেখো তো √3, 3 কি রুটের বাইরে বেরোতে পেরেছে? পারেনি। তাহলে এখানে √12 কি একটা অমূলদ সংখ্যা। চলো পরেরটা দেখি, 0.25। এখানে সংখ্যাটা কি দেওয়া আছে? 0.25। মাথায় কি বার বা কোণগুলি, একই জিনিস বললাম। তাহলে এইটা মানে কি বোঝায়? দেখো, প্রথমে আমি নিচেরটা দেখি। হর কি করব? কতগুলো মাথায় বার আছে? এখানে তো দুটোই সংখ্যা আছে, আর দুটো সংখ্যার মাথায় কি আছে? বার আছে। তাহলে দুটো সংখ্যার মাথায় বার থাকা মানে কি বোঝায়? ততগুলো নয়। দুটো সংখ্যার মাথায় বার, তাহলে দুটো নয়। এবার আর কোনো সংখ্যা আছে? না, একটাই সংখ্যা আছে যাদের মাথায় বার আছে, তাহলে ওই সংখ্যাটাকে বসিয়ে দেবো 25। তাহলে আনসার কি আসছে? 25/99। তাহলে নিচে কি করবো? যতগুলো মাথায় বার আছে সেই সংখ্যাটা বসাবো। ওপরে কি বসাবো? ওপরে হলো যতগুলো সংখ্যার ওপর, মানে আমার টোটাল যত সংখ্যা, এখানে টোটাল সংখ্যা বলতে কি বোঝায়? 025। এর টোটাল সংখ্যা কি বোঝায়? 025। এবার আগে জিরোর কোনো ভ্যালু আছে না, তাহলে এটাকে 25ই বোঝাবে। তার মধ্যে বার কার মাথায় নেই? বার শূন্যের মাথায় নেই। মানে এই 25 থেকে যদি শূন্যকে মাইনাস করি সেই 25ই পাবো। তার মানে এখানে যতগুলো মাথায় বার, বার বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে ওটাই আমার কি হবে? ডাইরেক্ট বসে যাবে। তাহলে আনসার কি আসছে? 25/99। চলো পরেরটা দেখি। পরে আমার অঙ্ক দেখো, এখানে বলে দিয়েছে টাইপ 1, প্রথম টাইপের আমরা অঙ্ক করব। এখানে দেখো বলে দিয়েছে ইউনিট ডিজিট আমি কি করে বের করতে পারি। ইউনিট ডিজিট বের করার জন্য আমাকে কতগুলো রুলস সম্বন্ধে জানতে হবে। যেমন ধরো টোটাল আমাদের কতগুলো ডিজিট হয়? 0, 1। যদি আমরা ডিজিট দেখি, টোটাল আমাদের ডিজিট হবে 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10খানা ডিজিট থাকে। এই 10খানা ডিজিটের মধ্যে প্রথম ডিজিটটাকে আমি 4টে ডিজিটকে নিয়ে করেছি। 0, 1, 5, 6। এই 4টে ডিজিটের সেম রুলস। এই 4টে ডিজিট 0, 1, 5, 6, এটা যদি কোনো সংখ্যার একদম এককের অঙ্কে থাকে এবং ওপরে যাই পাওয়ার থাকুক না কেন তুমি চোখ বন্ধ করে বসিয়ে দেবে ওই সংখ্যাটাই। যেমন ধরো এক্সাম্পলটা দিয়ে দেখি, 0, 1, 5, 6 এর মাথায় যতই পাওয়ার বা যতই ঘাত থাকুক না কেন তোমার এককের অঙ্কে ওই সংখ্যাটাই বসে যাবে। যেমন 270, এখানে এককের অঙ্ক কি? 0। 0-এর ওপর পাওয়ার যাই থাকুক না কেন, এখানে 5 আছে, আরো পাওয়ার দিয়ে দিক না কেন, যাই পাওয়ার দিক না কেন, 0 মানে আমার আনসার কি হবে? এককের অঙ্ক। আমাকে ইউনিট ডিজিট বের করতে বলবে, এর পাওয়ারকে হিসাব করে যে আনসারটা বেরোবে তার এককের অঙ্ক অলওয়েজ 0 আসবে। 5, 5-এর ওপর যাই পাওয়ার থাকুক না কেন আনসার অলওয়েজ 5 আসবে। 6 দিয়ে ধরো কোনো আমি সংখ্যা দিলাম, এর ওপর ধরো একটা আমি পাওয়ার দিলাম, তাহলে এই 6 আছে, আমি জাস্ট এককের অঙ্ক 6 এবং আমাকে এটা সলভ করে তার এককের অঙ্ক বের করতে বলেছে। তাহলে 0, 1, 5, 6 এর মধ্যে যদি কোনোটা এখানে এককের অঙ্কে বসে থাকে তাহলে আনসারও এখানে কি বসবে? ওটাই বসে যাবে, মানে 6ই বসে যাবে। মানে এর পাওয়ারকে ভাঙলে যে আনসারটা পাবো, এর পাওয়ারটাকে ধরো ভাঙছি, পাওয়ারটাকে ভেঙে আমি যে আনসারটা পাবো, ধরো এর আনসারটা পেলাম, এত বড় একটা আনসার পেলাম, তার থেকেও বড় পেতে পারি, পাওয়ার অনেক বড় আছে। তোমার আনসারটা জানতে যাবে না, জাস্ট আনসারের এককের অঙ্কটা কি বসবে। এর আনসারের এককের অঙ্ক কি? 6। এখানে যদি 6 থাকে চোখ বন্ধ করে এখানেও কত বসিয়ে দেবে? 6 বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 0, 1, 5, 6 এর মধ্যে যেটা থাকবে তার যদি কারোর তার পাওয়ারে যাই সংখ্যা থাকুক না কেন তাদের ইউনিট ডিজিট সেই সংখ্যাটাই বসে যায়, মানে সেই অঙ্কটাই বসে যায়। এখানে 0 থাকলে সেই অঙ্কটাই বসে যাবে, 1 থাকলে সেই অঙ্কটা বসবে, 5 থাকলে 5 বসবে, 6 থাকলে 6 বসবে। এবার আমরা সেকেন্ড যাব। সেকেন্ড আমাদের কার কার বলেছে? 4 আর 9। দেখো তো 0 থেকে 9 এর মধ্যে স্কোয়ার ডিজিট কোনগুলো আছে? যদি স্কোয়ার ডিজিট দেখি তাহলে দুটো আছে, একটা 4 যেটা 2 দুগুণ 4 হয়, একটা 3 থেকে 9। তাহলে আমাদের স্কোয়ার ডিজিট দুটো আছে, একটা 4 আর একটা 9। তাহলে এই 4 আর 9 এদের ক্ষেত্রে রুলসও কি? সেম। 4 আর 9 মানে আমি দেখবো এর ওপরের পাওয়ারটা কি আছে। যদি এর ওপরে পাওয়ার অড থাকে, অড বা অযুগ্ম মানে কি? যেটা 2 দিয়ে ভাগ যায় না। ধরো এর পাওয়ার যদি অযুগ্ম থাকে, অযুগ্ম মানে ধরো ধরো কোনো একটা সংখ্যা আছে 274 হোল টু দি পাওয়ার 321, তাহলে দেখো শেষে 1 আছে, এটা কি কখনো 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে এর পাওয়ারটা কি আসছে? অযুগ্ম। এর পাওয়ারটা অলওয়েজ কি আসবে? এর পাওয়ারটা আসবে অযুগ্ম। যদি অযুগ্ম পাওয়ার আসে তাহলে আমি চোখ বন্ধ করে আমি এই সংখ্যাটাকে বসিয়ে দেবো। তাহলে পাওয়ার যদি অড বা অযুগ্ম হয় তাহলে কত বসবে? 4ই বসবে। পাওয়ার যদি ইভেন আসে মানে 274, এর ওপর পাওয়ার থাকলো 324, তাহলে 4 আছে এখানে। বা আমি অন্য কোনো সংখ্যা দেখলাম,
ধরো আমি এখানে দিলাম 4, তাই তো? তাহলে এখানে দেখো আমার উপরে দিল 3 2 6 দিল ধরো, তাহলে 6 বা 8 দিল ধরো, 3 2 8 দিল। তাহলে 8 মানে এটা কি আমার যুগ্ম পাওয়ার, মানে 2 দিয়ে ভাগ যাবে। যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে যুগ্ম, 2 দিয়ে ভাগ না গেলে অযুগ্ম। তাহলে এর ওপর কি একটা যুগ্ম পাওয়ার আছে, তাহলে এর যে রেজাল্টটা বেরোবে তার ইউনিট ডিজিট কত হবে? 6। তাহলে আমি কি করে মনে রাখবো? 4। যদি কোনো 4 এর ওপর পাওয়ার অযুগ্ম বা অড থাকে তাহলে আমার ইউনিট ডিজিট কত বসবে? ওইটাই বসে যাবে, 4 বসে যাবে। আর যদি পাওয়ার যদি আমার যুগ্ম বা ইভেন থাকে তাহলে 10 থেকে আমি ওই সংখ্যাটাকে মাইনাস করে দেবো। আমি কাকে বলেছি? 4। তাহলে 10 থেকে 4কে মাইনাস করে দিলে কত হবে? 6। তাহলে এখানে কত? 6। দেখো ডিজিট দুটোকে যোগ করে কত পাচ্ছি? 10ই পাচ্ছি। আমার 10টা ডিজিট, 10ই পাচ্ছি। ক্লিয়ার? সেম ভাবে 9, 9 এর উপর ধরো আমি একটা সংখ্যা দিলাম, 9 এর উপর ধরো আমি নাম্বার দিলাম 4 5 7 9 হোল টু দি পাওয়ার 2 3 5। সেম রুলস। 9 এর উপর এটা যুগ্ম না অযুগ্ম? হ্যাঁ একদম ঠিক, অড বা এটা কি আমার অযুগ্ম সংখ্যা। তাহলে চোখ বন্ধ করে আমি এইটা কত বেরোবে? আমার ইউনিট ডিজিট 9ই বেরোবে। অযুগ্ম থাকলে আমার কি হবে? ওই সংখ্যাটাই বসে যায়। এখন যদি আমি ধরো 7 2 4 5 6 9 একটা সংখ্যা নিলাম, এর উপর পাওয়ার দিলাম ধরো 3 2 4 8 7 3, ঠিক আছে? দিয়ে আমি এখানে দিলাম 2। তাহলে দেখো তো এইটা আমার যুগ্ম না অযুগ্ম? হ্যাঁ এটা যুগ্ম, মানে এটা আমার 2 দিয়ে ভাগ যায়। তাহলে এটা যদি যুগ্ম হয় তাহলে আমার এখানে সংখ্যা কি আছে? 9। তাহলে 10 থেকে 9 বাদ দিয়ে দেবো। তাহলে এটাকে কার থেকে মাইনাস করবো? 10 থেকে, কারণ আমার ডিজিট কটা? 10টা। তাহলে আনসার কি বেরোবে? 1। তুমি যদি পরীক্ষা হলে এই রোজটা মনেও না থাকে, জাস্ট মনে রাখবে 9। 9 ভাবে 9 এর উপর যে পাওয়ারটা দেবে সেই পাওয়ারটাকে তুমি ভাববে সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি ভাগ যায় তাহলে মনে মনে ভাববে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তারপরে 2 দিয়ে ভাগ গেলে কি হবে? একটা মনে পড়ছে না, তখন মনে রাখবে 2 দিয়ে ভাগ যায় এমন কোনো সংখ্যা জানি? 2 তো 2 দিয়ে ভাগ যায়, তাহলে 9 স্কোয়ার আমার কি হয়? 9 9 81 হয়। ইউনিট ডিজিট কত হয়? 1ই হয়। ধরো তোমার এইটার রুলসটা মনে পড়ছে না, তখন জাস্ট মনে রাখবে যদি ভাগ 2 দিয়ে ভাগ না যায় মানে অযুগ্ম থাকা মানে উপরে 1 হিসেবে কল্পনা করবে, আর যুগ্ম থাকলে ওপরে 2 হিসেবে কল্পনা করবে। তাহলে 9 1 9, দেখো ওপরে অযুগ্ম আছে মানে 9, ওপরে যুগ্ম আছে মানে 9 9 কত হয়? 81, তাহলে 1 হচ্ছে। দেখো 9 1। 4 এর ক্ষেত্রে না মনে রাখতে পারো, 4 এর ক্ষেত্রে কি? 4 এর ক্ষেত্রে ওপরে অযুগ্ম আছে তার মানে কি বসে যাবে? 4 বসে যাবে। 4 এর ওপর উপরে যুগ্ম আছে মানে কি বসবে? 4 4 16, কত বসবে? 6 বসবে। তাহলে তোমরা কিন্তু এইভাবেও মনে রাখতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কি কি করলাম? 0 1 5 6 করলাম, আর এদিকে 4 আর 9 করলাম। তাহলে থাকলো উপরে কি কি? 2 3, আর এদিকে 7 8। এই 2 3 আর 7 8 এদের রুলসও কিন্তু একদম সেম। যেটা উপরে, যেই পাওয়ারটা উপরে থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। কত দিয়ে? 4 দিয়ে ভাগ করে থাকবো। 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা আসবে, 4 দিয়ে ভাগ করলে কি কি হতে পারে? 1 ভাগশেষ আসতে পারে, 2 ভাগশেষ আসতে পারে, 3 ভাগশেষ আসতে পারে, অথবা ভাগটা মিলে যাবে। ভাগটা মিলে গেলে ওপরে 4 হিসেবে ধরবো। ঠিক আছে? দিয়ে সেই পাওয়ারটা ধরে নেবো। ধরো আমার এখানে বেস রয়েছে 2, ধরো একটা সংখ্যা আছে 72 হোল টু দি পাওয়ার দেওয়া আছে 3 2 4। তাহলে একে প্রথমে আমি 4 দিয়ে ভাগ করবো। 4 8 32, 4 1 4, ভাগটা মিলে গেল না? যদি ভাগটা মিলে যায়, রিমাইন্ডার যদি 4, রিমাইন্ডার কত চলে? ভাগ মিলে যাবে, মানে ভাগশেষ কিছু থাকলো না, ভাগশেষ কত হলো? 0 চলে এলো। তাহলে এখানে 2 এর উপর কত পাওয়ার হিসেবে ধরবো? 4। 3 থাকলে 3 এর উপর 4, 7 থাকলে 7 এর উপর 4, 8 থাকলে 8 এর উপর 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হয়? 2 2 4, 4 2 8, 8 2 16, 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 16, 16 মানে 6। যদি এখানে ভাগশেষ 3 আসতো তাহলে আমি কি ভাবতাম? 2 কিউব মানে কত? 2 2 4, 4 2 8। যদি ভাগশেষ 2 আসতো তাহলে 2 স্কোয়ার মানে কত আসতো? 4। যদি ভাগশেষ 1 আসতো 2 1 মানে কত? 2। তাহলে চলো কতগুলো জিনিস দেখে নি কি কি ভাগশেষ কার কার কি আসবে। আমি কি বললাম? 4টে। 2, একটা বললাম 3, একটা বললাম 7, আর একটা বললাম 8। 4টে ডিজিটের ক্ষেত্রে দেখে কি কি ভাগশেষ কেমন আসতে পারে। ধরো 2 এর উপর তোমার যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ করলে তোমার 2 এর উপর যে পাওয়ারটা আছে, এখানে কোনো সংখ্যা যা খুশি দিতে পারে, ইউনিট ডিজিট আছে, তার উপরে পাওয়ার আছে, সেই পাওয়ার বা যে ঘাতটা থাকবে তাকে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে এখানে এই ভাগশেষটা বা রিমাইন্ডারটা আমার 4 রকমের থাকতে পারে। ভাগশেষ যদি 1 আসে তাহলে আমি 2 টু দি পাওয়ার, এখানে ভাগশেষ কত হলো? 1, আমি এটা কত করবো? 2 টু দি পাওয়ার 1। ভাগশেষ যদি আমার 2 আসে তাহলে এটা কত হবে? 2 স্কোয়ার। 3 আসতে পারে, একটা ভাগ মিলে যেতে পারে, ভাগ মিলে গেলে 4 ধরবো।
যদি ভাগ রিমাইন্ডার 0 চলে আসে তাহলে আমি কত ধরবো? 4 ধরবো। তাহলে দেখো পাওয়ার যদি 1 হয় 2 এর উপর 1 মানে কত? 2। 2 এর উপর স্কয়ার মানে কত আসছে? পাওয়ার কত আসছে? 2, মানে ভাগশেষ কত আসছে? 2। তাহলে 2 এর উপর ভাগশেষ 1 মানে কত? এটা লিখে দিচ্ছি, দেখো ভাগশেষ তাহলে আমার কি আসতে পারে? একটা 1 আসতে পারে, একটা আসতে পারে 2, 2 দুগুণ কত আসে? 4। তাহলে এখানে লিখি, দেখো তাহলে একটা আসতে পারে 2 টু দি পাওয়ার 1, ভাগশেষ 1 এলো 2, ভাগশেষ 2 এলো তাহলে কত হবে? 4, ভাগশেষ যদি 3 আসে তাহলে কত হবে? 8, ভাগশেষ যদি ভাগ মিলে যায় তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 6। 3 এর ক্ষেত্রেও সেম রুলস, সেম, এটাও সেম, এটাও সেম, একই ভাবে করব। 3 এর উপর ভাগশেষ যদি আসে তাহলে আমার দেখো 4 রকম আসতে পারে। 3 এর উপর যদি 1 ভাগশেষ আসে 3, 3 এর উপর 2 ভাগশেষ এলে 9, 3 এর উপর 3 যদি ভাগশেষ আসে তাহলে 3 থেকে 9, 3 9 27, 7, আর 3 এর উপর 4 ভাগশেষ এলে 3 27 81, 1। এবং একটা খুব সুন্দর লজিক দেখবে, দেখো বিপরীতটা দেখো, 8 আর 2 এ 10, 4 আর 6 এ 10, 7 আর 3 এ 10, 9 একে 10, তাই না? 10 ডিজিট। দেখো 7, 7 এর উপর তাই 4 রকম ভাগশেষ আসতে পারে, 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 4। 7 এর উপর 1 এলে অবশ্যই 7, 7 এর উপর স্কয়ার মানে 7 7 49, 9, 7 এর কিউব, 7 এর কিউব মানে কত করছে আমার? 7 এর কিউব মানে 343, 3, 7 7 টু দি পাওয়ার 4 মানে এখানে কত আসবে? 1, এই যে 9 1 10। 8, 8 এর উপরে 4 রকম ভাগশেষ আসতে পারে, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার স্কয়ার মানে কত? 8 8 এ 64, 4, 8 এর কিউব মানে 512, 2, 8 টু দি পাওয়ার ভাগ যদি মিলে যায় তাহলে কত ধরবো? 4, 4 কত হবে? 6। ঠিক আছে, এই 4টে জিনিস আমি মনে রাখতে পারি। আচ্ছা তুমি বলতে পারো 8 টু দি পাওয়ার 4 কে আমি তাহলে 8 বার গুণ করবো? দেখো তো 8 কিউব 2 বেরোলো, 8 টু দি পাওয়ার 4 মানে এর সঙ্গে আবার 8 গুণ, তাহলে 8 দুগুণ কত হলো? 16, 6 বেরিয়ে গেল। তো চলো এটা দিয়ে আমরা কতগুলো অঙ্ক কিন্তু সলভ করব। তাহলে প্রথম অঙ্ক দেখি কি বলেছে। দেখো এখানে একটা জাস্ট গুণ দিয়েছে, যোগ দিতে পারে, বিয়োগ দিতে পারে, ইউনিট দিতে যেমন খুশি দিতে পারে। এখানে একটা গুণ দিয়েছে কতগুলো সংখ্যার, এবং বলেছে গুণফলের এককের ঘরে অঙ্ক কি হতে পারে সেটা তুমি বের করো। তাহলে এককের ঘরে অঙ্ক বের করতে বলেছে, এখানে ইউনিট ডিজিট গুলোকে চুজ করব। এখানে আছে 1, 5, 7 আর 3। কটা আছে? 4টে আছে। তাহলে দেখো তো এখানে যদি গুণ করি তাহলে আমি শুধু এককের ঘর বলেছি, তাহলে বাকি আমার দেখে লাভই নেই, আমি জাস্ট এককের ঘরে অঙ্কটা বের করতে বলেছে, তাহলে জাস্ট আমি এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটা দেখবো। তাহলে দেখো তো 5 1 কত আছে? 5, 5 7 35, আবার 5 এলো, 3 5 15। আবার যদি বলি তাহলে দেখো এখানে আমার কাকে দরকার, তাহলে আমার আনসার আছে 5। আবার যদি দেখো, দেখো এখানে কি আসছে, শুধু ইউনিট ডিজিট গুলো দেখো। 6 to 1 এর ইউনিট ডিজিট কত? 1। 7 3 5 এর ইউনিট ডিজিট কত? 5। 4 2 9 7 এর ইউনিট ডিজিট কত? 7। 5 3 1 3 এর ইউনিট ডিজিট কত? 3। আমাকে বলেছে এককের ঘরের অঙ্ক বের করো, আমি শুধু এককের ঘরের অঙ্কগুলোকেই দেখবো, আর আমার অঙ্ক দেখার দরকারই নেই। তাহলে এককের ঘরের অঙ্ক 6 2 1 এর মধ্যে এককের ঘরের অঙ্ক কি? 1। 7 3 5 এককের ঘরের অঙ্ক কি? 5। 4 2 9 7 এর মধ্যে এককের ঘরের অঙ্ক কি? 7। 5 3 1 3 এর মধ্যে এককের ঘরের অঙ্ক কি? 3। জাস্ট এদের গুণ করে দাও, তাহলে কি হলো? 5 1 5, 5 7, তাহলে 5 1 5, 5 7 35, আবার কি নেবো? এককের ঘরের অঙ্ক, আবার 3 5 15, তাহলে আমার এককের ঘরের অঙ্ক কত বেরোলো? 5। তাহলে গুণ করে নাও, 3 5 15, 15, 15 মধ্যে এককের ঘরের অঙ্ক কি? 5। 5 7 35, 35 এককের ঘরের অঙ্ক কি? 5। 3 5 15, 15 এককের ঘরের অঙ্ক কি? 5। এককের ঘরের অঙ্ক গুণ করে কত বেরোবে? 5। নেক্সট দেখি, নেক্সট দেখো পাওয়ারের আকারে দিয়ে দিয়েছে, কি কি দিয়ে দিয়েছে? 4 3 2, তার উপর দিয়েছে 412, 4 9 9 এর উপর দিয়েছে কত? 431। দেখো তো 2 এর রুলস, 2 3 7 8 এর রুলসও সেম করলাম, যেটা উপরে পাওয়ার থাকবে তাকে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 1 4, দুটো ঘর নেবো, তার জন্য শূন্য বসে দুটো ঘর নেওয়া হয়, 3 4 12, ভাগ মিলে যাচ্ছে না, আর ভাগ মিলে গেলে 2 এর উপর কত বসে যায়? দেখো তো আগে গিয়ে কত বসে? 4, তাহলে এখানে কত বসবে? 4 ইনটু 9 আর 4 এর রুলস এক ছিল, আমি শুধু ইউনিট ডিজিটটা দেখবো, আর আমার দেখে লাভই নেই। তাহলে ইউনিট ডিজিটে কত আছে? 9 আছে, 9 এর উপর এটা অড না ইভেন? অড বা অযুগ্ম, কারণ এই আমার যেটা দেওয়া আছে 431, এটা কখনোই 2 দিয়ে ভাগ যায় না। যদি 9 এর উপর পাওয়ার অড বা অযুগ্ম থাকে তাহলে কি বসে যায়? আমার 9ই বসে যায়। তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে আমার ইউনিট ডিজিট কত আছে এখানে? 16। 16 এর মধ্যে আমি কাকে নেবো? 6 কে নেবো, তাহলে আমার 1 কে দরকার নেই,
এককে মুছে দিই, শুধু 6কে নেবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 6 নিলাম ইন্টু 9, 6 9 54। আমার এককের অঙ্ক বের করতে বলেছে, তার মানে আনসার কত আসছে? 4। কি সহজে বেরিয়ে গেল না? খুবই সহজ। চলো পরেরটা দেখি। পরেরটা দেখো, আমাকে একটা ফ্যাক্টোরিয়াল অঙ্ক বলে দিয়েছে। এটাকে কি বলি? এই সাইনটাকে বলি ফ্যাক্টোরিয়াল। কি বলি? ফ্যাক্টোরিয়াল। এটাকে বলি ফ্যাক্টোরিয়াল। এবার 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল করে ডট 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 করে আরো জিজ্ঞেস করেছে। মানে কি বোঝায় বলো তো? যেমন ধরো এখানে দিয়েছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে বোঝায় 1 থেকে 4 অব্দি গুণ। দেখো 1 2 3 4, 1 থেকে 4 অব্দি গুণকে 4 ফ্যাক্টোরিয়াল বলে। তাহলে কত হবে? 2 1 কে 2, 3 4 12। দেখো আবার করি, 2 1 কে 2, 3 2 6, 4 6 24, 24 আছে 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে এই 4 মানে কি 1 2 3 4 5, এটা মানে কি বোঝায়? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসবে? 3 2 6, 4 6 24, 5 24 120। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝায়? 0 ফ্যাক্টোরিয়াল মানে আমার কি বোঝাবে? 1 বোঝাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে যত অবধি দিয়েছে তত সঙ্গে আমার 1 দিয়ে 1 থেকে তত অবধি কি থাকে? গুণ থাকে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো? 1 ফ্যাক্টোরিয়াল। এখানে কি দেওয়া আছে? 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 বলেছে। আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি, নাও ধরতে পারো, এমনিও হয়ে যাবে। ধরে নাও 100 ফ্যাক্টোরিয়াল, বা আমি ছোট দেখেই নিই, ধরে নাও আমি 10 ফ্যাক্টোরিয়াল ধরছি। ঠিক আছে, ডট ডট 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তারপর 4 ফ্যাক্টোরিয়াল আসবে, তারপর 5 ফ্যাক্টোরিয়াল আসবে, প্লাস ডট 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 করে 10 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে দেখো তো, আমার 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 1 মানে একটাই গুণ 1, প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 2 মানে 1 থেকে 2 অবধি গুণ, তাহলে 2 1 কে 2, প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 3 অবধি গুণ, 1 2 3 মানে 3 2 6, প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে একদম 4 অবধি গুণ, এক্ষুনি দেখলাম 3 4 12, 12 2 24। কত বেরোচ্ছে? 24। এবার 24-এ আমার কি নিতে হবে? শুধু এককের অঙ্ক নিতে হবে। তার মানে আমি কাকে শুধু নেবো? 4কে নেবো। 2কে নেওয়া আমার প্রয়োজন নেই, শুধু 4কে নেবো। এবার 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে আমি এক্ষুনি করে দেখলাম কত? 120। তাহলে এখানে এককের অঙ্ক কত আসছে? 0। এরপর যদি 6 ফ্যাক্টোরিয়াল নিই, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত দেখো তো? 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 ইন্টু 6। তাহলে যেখানে 2 আর 5 থাকবে প্রেজেন্ট গুণে, সেখানে এককের অঙ্ক কত আসবে? 0 আসতে বাধ্য, কারণ 5 2 10 আসে 0 এককে। তাহলে 5 2 10, 10-এর সঙ্গে আমি যাই গুণ করি না কেন এককের অঙ্ক কত আসবে? 0 আসবে। করে দেখো, 5 6 30, 30-এ কি আছে? 0, 3 4 12, তাহলে 120 এলো। দেখো 5 6 30, 30-কে 4 দিয়ে গুণ করলে 120, আবার 0 আসে। 120-কে 3 দিয়ে গুণ করলে আবার কত আসছে আমার? 360, 360-কে আবার 2 দিয়ে গুণ করলে কত আছে? 720। তাহলে এরপর 6 ফ্যাক্টোরিয়াল থেকে যাই যত অবধি সংখ্যা থাকুক না কেন, ততগুলো কি বসবে আমার? 0 0 0 0। কারণ 5 ফ্যাক্টোরিয়াল পর যদি 6 ফ্যাক্টোরিয়াল নিই, তাহলে 1 থেকে 6 অবধি গুণ, সেখানেও কিন্তু 2 আর 5 প্রেজেন্ট আছে। 7 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 7 গুণ, সেখানেও 2 আর 5 প্রেজেন্ট আছে। যদি 99 ফ্যাক্টোরিয়াল নিই, সেখানেও 1 থেকে 99 অবধি গুণ, সেখানেও 2 আর 5 কি আছে? গুণ আকারে আছে। তাহলে সেখানে 2 আর 5 এখানে গুণ আকারে আছে, 5 2 10, সেখানে 0 আসতে বাধ্য এককের ঘরে। তাহলে আমরা পেলাম কি? যোগ বলতে বেসিক্যালি আমাদের 1 থেকে 4 ফ্যাক্টোরিয়াল অবধি গুণের যোগ বলা যায়। তাহলে 1 থেকে কত আসছে? 6 আর 4 10, 11 12, 1 13। তাহলে এককের অঙ্ক কত আসছে? 3। তোমাকে এখানে আমি কোনো ডট দিয়ে কিছু বলিনি, তোমাকে যদি বলে 1 থেকে 100 ফ্যাক্টোরিয়াল অবধি গুণ, তাহলে কত আসবে এককের অঙ্ক? 3। 1 থেকে 1 লাখ ফ্যাক্টোরিয়াল অবধি যোগ যদি বলে, তাহলেও কত আসবে? 3। 1 থেকে 100 ফ্যাক্টোরিয়াল অবধি যদি যোগ বলে, তাহলেও আসবে 3। 1 থেকে 50 ফ্যাক্টোরিয়াল যদি যোগ বলে, তাহলেও 3। 1 থেকে তোমার ধরো 533 ফ্যাক্টোরিয়াল অবধি যোগ বললো, তাহলেও 3। তোমার শুধুমাত্র 1 2 3 4 এই ফ্যাক্টোরিয়াল গুলো যোগ হবে। 5 থেকে যত অবধি আছে সবই কি আসবে? 5 ফ্যাক্টোরিয়াল থেকে সবগুলোই আনসার 0 আসবে এককের অঙ্ক। ক্লিয়ার? তাহলে এর আনসার হচ্ছে কত? 3। এবার আমরা আরেকটা টাইপ করব, যেটা হলো ফ্যাক্টর টাইপ। আমি তোমাকে কি করছি? পর পর করে টাইপ এবং একদম বেসিক থেকে ক্লাস করছি। তোমরাও আমার সঙ্গে বেসিক থেকে ক্লাস করো। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি সব রকম ভাবে তোমাদের সাহায্য করব পড়া রিলেটেড। আর একটা জিনিস বলে দিই, যে তোমাদের কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। যেহেতু ফ্রি ক্লাস পাচ্ছ, তাহলে ততটা কিন্তু তোমরা ফ্রি ক্লাস পাওয়ার সেই সুযোগটা, সেই টাইমটাকে কিন্তু কাজেও লাগাও। ঠিক আছে? তো চলো পরেরটা আমরা দেখি। ফ্যাক্টর বের করা। কি করে আমরা নাম্বার অফ ফ্যাক্টর বের করি? কতগুলো সূত্র দেখিয়ে দিচ্ছি, তারপর আসো তোমাকে অঙ্কগুলো যখন করব, তখন আমরা এই অঙ্কগুলো পরেরটাতে অঙ্কগুলোতে আরো ডিটেলসটা বুঝতে পারবো। তাহলে দেখো, কোনো প্রাইম ফ্যাক্টর, কোনো কিছু প্রাইম ফ্যাক্টর, ধরো আমাকে একটা সংখ্যা দিল 12,
ধরো একটা সংখ্যা দিল 12, 12কে ফ্যাক্টর করে কি পাই? 6 দুগুণ 12, 3 দুগুণ 6, তাহলে 12 সমান সমান কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি তো, 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? প্রাইম ফ্যাক্টরে যদি আমি পাওয়ার হিসেবে লিখি তাহলে আমি কি বুঝবো? 2 স্কোয়ার ইন্টু 3, 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার কত হবে? 1 হবে। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হবে আগে দেখি। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মানে হলো এদের পাওয়ার কত আছে, দেখো তো একটা 2 আছে একটা 1 আছে, তাহলে 2 এর পরের সংখ্যা কত? 3, 1 এর পরের সংখ্যা কত? 2, তাহলে এদের টোটাল ফ্যাক্টর কত আসবে? 6। এবার আমি বলি ফ্যাক্টর বা উৎপাদক মানে কি। দেখো 12 যদি হয়, 12র উৎপাদক কি কি হয়, যাদেরকে গুণ করে আমি 12 পাই। যেমন একটা 12 একে 12 পাই, তাহলে 1 আর 12 একটা উৎপাদক। 6 দুগুণ 12 পাই, 2 আর 6 একটা উৎপাদক। 3 4 12 পাই, 3 আর 4 একটা উৎপাদক। তাহলে টোটাল কতগুলো উৎপাদক পাচ্ছি? 1 2 3 4 6 12। এই কটাকে বলা হয় ফ্যাক্টর। তাহলে 12 কটা ফ্যাক্টর পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টা ফ্যাক্টর পাচ্ছি। আর এক্ষুনি আমাদের এলো কত? 6। তাহলে ফ্যাক্টর মিলে গেল না? তাহলে ফ্যাক্টর বের করার সূত্র কি? আমি প্রথমে কতগুলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লিখবো, যেগুলোকে পাওয়ার আকারে লিখছি পি কিউ আর, এগুলোকে পাওয়ার আকারে লিখছি। এর পরের সংখ্যা, এর পরের সংখ্যা মানে কে সঙ্গে এক যোগ হয়ে যাবে। যেমন 2 এর সঙ্গে এক যোগ হলে কত হলো? 3। 2 এর সঙ্গে এক যোগ হয়ে কত হলো? 3। 1 এর সঙ্গে এক যোগ হয়ে কত হলো? 2। মানে জাস্ট মনে রাখবে পরের সংখ্যাটা, পি এর পরের সংখ্যাটা, কিউ এর পরের সংখ্যাটা, আর এর পরের সংখ্যাটা দিয়ে গুণ করলে আমি টোটাল ফ্যাক্টর পেয়ে যাবো। ক্লিয়ার? প্রাইম ফ্যাক্টর বলে কি করবো? জাস্ট পাওয়ারে যেগুলো থাকবে সেগুলোকে জাস্ট যোগ করে দেবো। যেমন এর যদি প্রাইম ফ্যাক্টর বের করি, 2 এসছে পাওয়ার একটা, আর একটা কি এসছে 1, তাহলে প্রাইম ফ্যাক্টর কত হবে? 3। ভীষণ ইজি। যদি সাম অফ ফ্যাক্টর বলে, সাম অফ ফ্যাক্টর মানে কি? কিছুই না, যেটা আমার বেস থাকবে তার পরের সংখ্যাটার সঙ্গে যোগ করে 1 দিও, দিয়ে আমার ওই সংখ্যা থেকে দিও। যেমন কি? যেমন ধরো এখানে আছে 2 স্কোয়ার, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 2 কিউব। কি বললাম? পরের সংখ্যা এই যে p + 1, 2 স্কোয়ার ইন্টু আমার 3 এসছে 12। তাহলে এটাকে কি লিখতে পারি? 2 স্কোয়ারটাকে 2 কিউব মাইনাস 1 বাই, এখানে নিচে কি আছে? 2, 2 মাইনাস 1 ইন্টু, এটা কি করলাম? যতগুলো ফ্যাক্টর বেরোচ্ছে এই যে এখানে আমি দেখালাম যেটা, যতগুলো ফ্যাক্টর বেরোচ্ছে এই ফ্যাক্টরগুলো যোগফল কত আসবে, সেই যোগফলকে আমি এইভাবে বের করতে পারি। এখানে কত আছে? 3, 3 এর টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটা কি লিখতে পারি? 3 স্কোয়ার মাইনাস 1 বাই 3 মাইনাস 1। দেখো তো তাহলে কত আসছে? 8, 8 থেকে 1 মাইনাস করলে কত আসছে? 7। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? একই হয়। 3 থেকে 9, 9 থেকে 1 বাদ দিলে কত আসছে? 8। আর এখানে 2, 4 দুগুণ 8, 4 7 28 আনসার আসছে। দেখো তো এদেরকে যোগ করে আমি 28 পাচ্ছি না, এদেরকে যোগ করে দেখো তো 28 পাচ্ছি কিনা। 12 আর 6 18, 4 22, 3 25, 26 27 28, তাই না? তাহলে তুমি পরীক্ষা হলে এটা ছোট সংখ্যা 12 আমি বের করতে পারবো। যদি কোনো বড় সংখ্যা দেয় তাহলে আমার সবগুলো তো যোগ করা সম্ভব হবে না, তখন এটাকে আমার ইজিয়েস্ট প্রসেস। আর গুণফল কিছুই না, যত আমি টোটাল ফ্যাক্টর বের করলাম, ধরো নাম্বার আমাকে দিয়েছে 12 দিয়েছে, 12তে যে টোটাল ফ্যাক্টর দিয়েছে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসছে? 12 কিউব। এবার আমার পঞ্চায়েতের জন্য যে দুটো ইম্পর্টেন্ট আমাকে যেগুলো পড়তে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট, টোটাল নাম্বার আর প্রাইম ফ্যাক্টর। এই দুটো কিন্তু ভীষণভাবে আসে পঞ্চায়েতের জন্য, আমাদের পড়তে হবে, ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে চলো এইটার ওপর আমরা কতগুলো অঙ্ক করবো। কিছুই না, যে নাম্বারটা দেবে তাকে ফ্যাক্টর বের করে নেবো, তাকে কতগুলো প্রাইম নাম্বারের পাওয়ার আকারে বের করে নেবো, সেই সঙ্গে যদি টোটাল ফ্যাক্টর বলে তার পরের সংখ্যাগুলো দিয়ে গুণ করে নেবো, যদি প্রাইম বলে বা মৌলিক উৎপাদক জিজ্ঞেস করে তাহলে সেই পাওয়ারগুলোকে করে নেবো, যোগ করে নেবো। যেমন এখানে মৌলিক উৎপাদক কি কি আছে? মৌলিক উৎপাদক আছে 1 2 3, এই 3টে মৌলিক উৎপাদক। আর দেখো মৌলিক উৎপাদক আমি কি পেয়েছি? 3 পেয়েছি। ক্লিয়ার? তাহলে চলো পরেরটা আমরা সলভ করি। যেমন দেখো এখানে আছে কত? 480। কত দেওয়া আছে? 480। তাহলে 480 মানে ফার্স্ট আমাদের কি করণীয়? ফার্স্ট করণীয় হলো 480 কে আমরা ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে 480 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? দেখি 480 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, কি কি পাবো? 2 দুগুণ 4, 24 দুগুণ 48, 12 দুগুণ 24, 60, তারপর 30, তারপর 15, তারপর 3 5 15। তাহলে 480 কে আমি লিখতে পারি, 2 কতগুলো আছে? 1 2 3 4 5, 2 5টা আছে, 3 একটা আছে, 5 একটা আছে, মানে এদের পাওয়ার কিছু নেই, মানে একটা একটা করে আছে, মানে পাওয়ার 1। এবার আমাকে টোটাল ফ্যাক্টর বলেছে, টোটাল ফ্যাক্টর বা মোট উৎপাদকের সংখ্যা আমরা কি করে বের করি? পাওয়ার যেগুলো আছে তাদের পরের সংখ্যা দিয়ে গুণ করি। এখানে পাওয়ার কত আছে? 5, এর পরের সংখ্যা কত? 6।
এক, একের পরের সংখ্যা কত? 2, এখানে 1 আছে, এর পরের সংখ্যা কত? 2, তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তাহলে আমার টোটাল ফ্যাক্টরের আনসার কত বেরোলো? 24। ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হলে আরেকবার তোমরা প্রিভিয়াস 10 সেকেন্ড করে তোমরা প্রিভিয়াস যেটা বোঝালাম সেটা একবার দেখে নাও। কিছুই না, ফ্যাক্টরাইজ করব, মৌলিক উৎপাদক যেগুলো আছে তাদের পাওয়ার আকারে লিখবো, পাওয়ার আকারে লিখে যেগুলো পাওয়ার পাচ্ছি তার পরের সংখ্যা, 5-এর পরের সংখ্যা 6, 1-এর পরের সংখ্যা 2, 1-এর পরের সংখ্যা 2, সে পরের সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলেই পেয়ে যাবো মোট কতগুলো উৎপাদক পাচ্ছি সেই সংখ্যাটা। এবার যদি বলে আমাকে মৌলিক উৎপাদক বের করতে, তাহলে কি করবো? আচ্ছা বলো তো এর মৌলিক উৎপাদক কি? কিছুই না, পাওয়ার গুলো যোগ করে দেবো, 5 একে 6, 1-এ 7, এর কতগুলো মৌলিক উৎপাদক পাচ্ছি? 7খানা। তাহলে এর দেখি এর কি হবে। দেখো তো এখানে কি আছে, এখানে কিন্তু গুণ আকারেই দেওয়া আছে, তাই না? কিন্তু আমার গুণ আকারে দেওয়ার কথা কি ছিল? কথা যেটা ছিল সেটা হলো যে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে থাকবে, মানে মৌলিক সংখ্যা মানে যাকে ভাঙলে শুধু সেই সংখ্যাটা বা 1 পাবো, কিন্তু এগুলো কি মৌলিক সংখ্যা না, এগুলো তো যৌগিক সংখ্যা। তাহলে 30কে ভাঙলে আমি কি কি পাবো দেখে নিই। 30কে যদি আমি ভাঙি তাহলে পাবো 15 দুগুণ 30, 3 5-এ 15, তাহলে 30কে ভাঙলে আমি সেই জায়গায় কি কি পাবো? 30কে ভাঙলে আমি সেই জায়গায় পাবো 2 গুণিত 3 গুণিত 5 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 24। 24কে ভাঙলে আমি কি কি পাবো দেখি, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, তাহলে 24কে ভাঙলে আমি কটা 2 পাচ্ছি? 3টে 2 পাচ্ছি, তাই না? আর কটা 3 পাচ্ছি? একটা 3 পাচ্ছি, এরও উপরে কি আছে? 5, তাহলে 2 এর উপর কি আছে? একটা 5, আর এখানে 2 এর উপর দেখো তো এই দুটো কি গুণ হয়ে যাবে না? 3 5-এ 15, তাহলে এখানে 5 আছে 2 এর উপর, আর এখানে কত আছে? 15, এখানে দেখো 3 এর উপর কত? 5, 5 এর উপর কত আছে? 5 ইন্টু 2 এর উপর 3 5-এ 15টা আছে, আবার এখানে 3 এর উপর তো কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 1-কে 5, তাহলে কটা 2 আছে এখানে? এখানে 15খানা 2, এখানে 5খানা 2, টোটাল কখানা 2 হচ্ছে? 20খানা 2। 3 কখানা হচ্ছে? এখানে 5খানা, এখানে 5খানা, মানে 3 কটা হচ্ছে? 10খানা হচ্ছে, তাই না? আর 5 কতগুলো হচ্ছে? 5 এখানে একটাই আছে, 5খানা, তাহলে 5 কতগুলো হচ্ছে? 5 হচ্ছে আমার 5খানা। তাহলে আমাকে বের করতে পারছে মৌলিক উৎপাদকের সংখ্যা বা প্রাইম। যদি আমাকে টোটাল ফ্যাক্টর বা টোটাল উৎপাদক বের করতে হতো তাহলে এর পরের সংখ্যা দিয়ে কি করতাম? গুণ করে দিতাম, কিন্তু আমাকে চাইছে মৌলিক সংখ্যা। কি চাইছে? কতগুলো মৌলিক উৎপাদক সংখ্যা বের করতে বলেছে। মৌলিক উৎপাদক সংখ্যা মানে কিছুই না, এই যে পাওয়ার গুলো বেরোলো এই পাওয়ার গুলোর যোগ করে দেবো। 20 আর 10-এ 30, আর 5-এ কত হলো? 35, তাহলে আমার পাওয়ার কত হলো? 35 হলো আমার আনসার, তাহলে এ হবে আনসার। ঠিক আছে, ভীষণ ইজি। জাস্ট আমি এগুলোকে প্রাইম ফ্যাক্টরে বের করে পাওয়ার দিয়ে কি করবো, যতগুলো পাওয়ার পাবো সেই পাওয়ার গুলো কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে বলো তো 2 টু দি পাওয়ার 7, তাহলে আমি যদি করি তাহলে এখানে দেখো তো 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 টু দি পাওয়ার 32 ইন্টু 7 টু দি পাওয়ার 45, এর প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক সংখ্যা কত হবে? মৌলিক উৎপাদক তাহলে তো ভীষণ সহজ, মৌলিক উৎপাদক সংখ্যা মানে কি? পাওয়ার গুলোর যোগ, আর এগুলো তো দুটো প্রাইম ফ্যাক্টরই রয়েছে, প্রাইম মৌলিক সংখ্যায় আছে না, তাহলে এদের পাওয়ার গুলো জাস্ট যোগ করতে হবে, আর কিছুই না। মানে কি হবে? 32 প্লাস 45 মানে কত হচ্ছে আমার? 5 আর 2-এ 7, 4 আর 3-এ 7, তাহলে মৌলিক উৎপাদক এ কত হবে? 77। তাহলে এরকম করে আমি যে কোনো কারোর কিছু মৌলিক উৎপাদক আর উৎপাদক মোট উৎপাদকের সংখ্যা কিন্তু বের করতে পারবো। এটা যদি মোট উৎপাদকের সংখ্যা বের করতে বলে, মোট উৎপাদকের সংখ্যা যদি বের করতে বলে তাহলে কি হবে? মোট উৎপাদকের সংখ্যা মানে কি? এর পরের সংখ্যার সঙ্গে গুণ, পরের সংখ্যা মানে কি হবে? এখানে 32 আছে তাহলে 33, 45 আছে 46, ব্যাস এই গুণ করলে গুণফল যা হবে সেটাই আমার কি হবে? মোট উৎপাদকের সংখ্যা। কত হবে? 3 6 18, 8 হাতে 1, তাহলে কত আছে আবার? 3 6 18, 3 4 12, 18 আর 12 কত হচ্ছে আমার? 30, আর 1 31, 1 হাতে 3, 3 4 12, 13 14 15, আনসার কত হবে? 15। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু আমরা মোট উৎপাদকের সংখ্যা মৌলিক উৎপাদকের সংখ্যা আমরা কি করতে পারি? বের করতে পারি। চলো পরের টাতে যাই আমরা। পরের টাইপ মানে যেটা বলে আমাদের কি বের করতে, কোনো গুণ ফলে বা কোনো গুণে কতগুলো শূন্য আসতে পারে। যেমন ধরো আমি 20-কে 300 দিয়ে গুণ করলাম, 3 দুগুণ 6, এখানে কটা শূন্য এলো? 4টে শূন্য, তাহলে দেখো তো এই গুণটাতে কতগুলো শূন্য হলো? 4টে শূন্য, মানে এরকম এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য, তাহলে এই গুণে কতগুলো শূন্য এলো? 3টে শূন্য আর 4টে অঙ্ক এলো। ধরো আমি আর একটা নন জিরো নাম্বার গুণ করি,
যেমন ধরো 25 × 4 গুণ করলাম, তাহলে এখানে 4×5 = 100, এটা গুণ করে কত পেলাম, দুটো জিরো। তাহলে এগুলো ছোট, এগুলো গুণ করে আমি বের করে নিতে পারবো কতগুলো শূন্য আছে। কিন্তু যখন আমাকে বিশাল বড় গুণ করতে দেবে, পরীক্ষা হলে তো ওই গুণ করতে পারবো না, তাহলে তো টাইমটা চলে যাবে। তখন আমি ইজিলি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কি করে বের করবো, চলো আমরা শিখি। দেখো, প্রথম লজিক, যখন আমাকে কোনো এরকম ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবে অঙ্ক এবং তার শূন্য বের করতে বলবে, যেমন ধরো 50 ফ্যাক্টোরিয়াল দিল, মানে কি 1 থেকে ... 50 অব্দি গুণ, তাই তো। 100 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 100 অব্দি গুণ, 100 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 100 অব্দি গুণ। তখন কি করব, যত ফ্যাক্টোরিয়াল দেবে সেই ফ্যাক্টোরিয়ালটাকে 5 দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে। তাহলে দেখো তো, ভাগ মিলুক না মিলুক, ভাগ ফলটাকেই নেবো, কোয়াশিয়েন্টটাকেই নেবো। তাহলে ভাগফল কত আছে, 100 কে 5 দিয়ে ভাগ করবো, 5 × 20 = 100। এবার দেখবো এখানে যে সংখ্যাটা পেলাম ভাগফল, সেটা 5-এর বড় না ছোট, 5-এর বড়। তাহলে আবার 20টা 5 দিয়ে যাবে, 20টা যদি আবার 5 দিয়ে যায়, তাহলে এটা কত হবে, 20/5 মানে 4×5 = 20, 4 দিয়ে। এবার দেখো 4 5-এর বড় না ছোট, ছোট, আর তো 5 দিয়ে যাবে না। তাহলে টোটাল যতগুলো ভাগফল পেলাম সেগুলোকে যোগ করে দেবো, তাহলে 24। তাহলে আমি কটা জিরো পাবো, 24টা। ঠিক তেমনি 50 ফ্যাক্টোরিয়াল, 50 কে 5 দিয়ে ভাগ করবো, 5×10 = 50। 10 5-এর বড় না ছোট, অবশ্যই 5-এর বড়, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 × 10। তাহলে এটাকে আমি টোটাল কতগুলো জিরো পাবো, 12টা। এইভাবে কিন্তু যে কোনো গুণের আমি জিরো বের করতে পারবো, ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস কি, যদি এইভাবে গুণ আকারে থাকে, দুটো মৌলিক সংখ্যার এইভাবে গুণ আকারে যদি জিরো থাকে, সবসময় জিরো বের করতে গেলে আমাকে দেখতে হবে জিরো কি করে পায়, 5 আর 2 কে গুণ করে, 5 × 10, তাই তো। মানে 2 আর 5-এর গুণিতক, বা 2 আর 5 কে গুণ করলে আমি জিরো পাই। তাহলে আমাকে দেখতে হবে যেই যতই বড় গুণ দিক না কেন, সেখানে 2 আর 5-এর উপর পাওয়ার কি আছে, বাকি আদার্স পাওয়ার দেখা দরকার নেই, শুধু 2 আর 5। ধরো কোনো অঙ্কে 5 আছে, 2 নেই, তাহলে সেখানে কোনো জিরোই আসবে না। ধরো কোনো 2 আছে, 5 নেই, সেখানেও গুণ করে কখনোই জিরো আসবে না। 2 জিরো আসতে গেলে 2 আর 5 লাগবে। এবার 2 আর 5 লাগলো, এবার 2 আর 5 আছে গুণ আকারে। এবার আমাকে দেখতে হবে 2 আর 5-এর মধ্যে কার পাওয়ার ছোট আছে। এখানে ছোট পাওয়ার কার আছে, 3, তাহলে জিরো কতগুলো হবে, 3টা। সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস কি, 10 যদি থাকে, 10 মানে কি 5 আর 2 কে গুণ করে 10 পায়। 10-এর উপর যত পাওয়ার থাকে ততগুলো কি হয়, জিরো হয়। 10-এর উপর যদি 3 থাকে, তাহলে কটা জিরো হবে, 3টে জিরো। 10-এর উপর পাওয়ার যত থাকে ততগুলো জিরো হয়, যদি অঙ্কে 2 আর 5 না থাকে। এ মানে হলো অন্য কোনো সংখ্যা, ধরো 7 থাকলো, 3 থাকলো, 5 না, 7 থাকলো, 3 থাকলো, 13 থাকলো, এগুলো 2 5 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 3টে প্রসেস জানলাম। 3টে প্রসেস দিয়ে চলো আমরা অঙ্ক সলভ করি। তাহলে প্রথম অঙ্ক, একদম প্রথম অঙ্ক আমরা করব। প্রথম অঙ্ক কি দেওয়া আছে, 1 থেকে দেখো 500 অব্দি গুণ। এই 1 থেকে 500 অব্দি গুণ, এই 1 থেকে 500 অব্দি গুণকে আমরা কি বলতে পারি, দেখো তো, 500 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না, পারি তো। তাহলে 500 ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালের অঙ্ক এক্ষুনি করলাম না, কি করে করি, যত ফ্যাক্টোরিয়াল হবে তাকে ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে। কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো, দিয়ে কাকে নেবো, ভাগফলকে। ঠিক আছে, দেখি তাহলে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে কত আসছে, 5 × 1 = 5, 0 0। তাহলে ভাগফল এখানে কত আসছে, 100। এই 100 5-এর বড় না ছোট, বড় তো। তাহলে আবার 100-কে আবার কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে। 5 × 2 = 10, 0, 5 × 20 = 100। কত বেরোলো, 20। এই 20 5-এর বড় না ছোট, 5-এর বড়। আবার 20-কে কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে। 4 5-এ 20, আবার কত বেরোলো, 4। এবার যতগুলো ভাগফল পেলাম সবগুলোকে কি করবো, যোগ। তাহলে কত আসছে, 124। তাহলে এটা কি হলো আমার, তাহলে এখানে কতগুলো জিরো হবে, 124 খানা জিরো হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা তো 5 দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে, এমন একটা যায় যেটা 5 দিয়ে কাটাকুটি হবে না। তাহলে আমি এখানে একটা সংখ্যা নিলাম, যেটা হলো 72। মানে এখানে একটা সংখ্যা নিলাম যে 1 2 3 4 এরকম করে ডট ডট দিয়ে 72 অব্দি গুণ হচ্ছে। তাহলে এটাকে কি লিখতে পারি, 72 ফ্যাক্টোরিয়াল। তাহলে একে প্রথমে 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 72 ফ্যাক্টোরিয়ালটা 5 দিয়ে যদি ভাগ করি, দেখো এটা সমান সমান কি, 72 ফ্যাক্টোরিয়াল। তাহলে একে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত আসছে, 5 1 কে 5, 6 7 22, 4 5 এ 20। ভাগশেষ যাই হোক না কেন দেখে লাভ নেই, আমাকে শুধু ভাগফলটা নিতে হবে। 14 এলো, 14 5-এর বড়, আবার 5 দিয়ে যাবে, 5 2 × 10। 4 ভাগশেষ আসুক আমার দরকার নেই, আমি শুধু ভাগফলটাকে নেবো। তাহলে কত এলো, 2। 2 5-এর বড় না ছোট, ছোট, আর তাহলে যাবে না। তাহলে এখানে কতগুলো জিরো আসবে, 16 খানা জিরো আসবে। তাহলে আশা করি তোমার যাই দিক না কেন তুমি বের করতে পারবে। সেকেন্ড,
দেখো এখানে একটা অঙ্ক বলে দেওয়া আছে। অঙ্কটা কি বলে দেওয়া আছে? 5 to the power 9 into 8 to the power 7 into 10 to the power 4, তাই না? এবার যদি অঙ্কটা ভালো করে দেখি, 8 মানে 2 এর আকারে প্রকাশ করতে পারি 2 কিউব, 10 মানে 5 আর 10, 5 আর 2 আছে। তাহলে দেখো তো 5 to the power 9 যেমন আছে লিখলাম, 8 মানে কি 2 কিউব ইনটু এখানে কি আছে 7, 10 মানে কি হয়, 10 মানে আমি লিখতে পারি 5 দুগুণ 10, তার মাথায় কি আছে 4 আছে। তাহলে আমি লিখতে পারি 5 to the power 9 2 3 7 21 ইনটু 5 to the power 4 ইনটু 2 to the power কত আসছে 4 আসছে। তাহলে দেখো তো এখানে 5 কটা আছে 2 কটা আছে আমি একবার দেখি। এখানে যদি দেখি 5 আছে আমার, এখানে 9টা আছে, এখানে 4টে আছে। তাহলে 5 কটা আছে আমার 9টা আর 4টে, মানে 5 আছে 13 খানা। 2 কখানা আছে, 2 আছে এখানে 21 খানা, আর এখানে আছে 4 খানা, 4 এখানে 21, তাহলে 2 কতগুলো আছে 25টা। এবার আমার 0 নেওয়া মানে, শূন্য বা 0 নেওয়া মানে আমি সবসময় মিনিমাম বা সর্বনিম্ন সংখ্যাটা দেখি। 13 আর 25 তো ছোটকে 13, তাহলে কতগুলো 0 আছে 13টা 0 আছে। তাহলে আমার আনসার কি 13টা 0 বা 13টা শূন্য আছে। তাহলে আমার আনসার হবে 13। ভীষণ ইজি। প্রথমে 2 আর 5 এর পাওয়ার আকারে নিয়ে যাবে, দিয়ে দেখবে 2 এর পাওয়ার কতগুলো টোটাল আছে, 5 এর পাওয়ার টোটাল কতগুলো আছে। 2 এর পাওয়ার কতগুলো আছে এখানে 21 আর 4 25টা, 5 এর পাওয়ার আছে 9 আর 4 13টা, তাহলে যেটা কম সেটা হবে আনসার। ভীষণ ইজি। এবার চলো আমরা 4 নম্বর টাইপে আসি, যেটা হলো বইয়ের পেজ কাউন্ট। কোনো যদি একটা বই নিই, তাহলে দেখো তো, ধরো এটা একটা বই, বইয়ের পেজ কি করে শুরু হয়, এটা 1, ধরো এটা কোনো বই, বইয়ের এখানে পেজ কত থাকে 1, এখানে কত থাকলো 2, এরপরে পেজটা কত হবে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে থাকে। তাহলে এই যে পেজ লিখছি, পেজের যে নাম্বারগুলো লিখছি, এখানে কতগুলো সিঙ্গেল ডিজিট আছে, কতগুলো ডবল ডিজিট আছে, এই ডিজিটগুলো লিখতে গেলে কতগুলো টোটাল ডিজিটের প্রয়োজন হচ্ছে, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের একটা আসে। তাহলে চলো দেখি। যদি আমরা দেখি তাহলে দেখো, যদি আমার বইয়ের পেজ যখন আমরা উল্টাচ্ছি, তোমার কাছে খাতা থাকলে এখন খাতায় দেখে নিতে পারো। দেখো খাতার পেজ বা বইয়ের পেজ, বইয়ের তোমার মার্ক করা থাকে, বইটা তোমার সুবিধা হবে, 1টা 2টো 3টে 4টে করে দেখো বইয়ের পেজের উপর দেখবে নাম্বার লেখা আছে। সেই তাহলে যখন 1 থেকে 9 অবধি পেজ যাচ্ছি, তাহলে সেখানে আমার কটা ডিজিট হচ্ছে, একটা করে ডিজিট লিখতে হচ্ছে, 1 একটা ডিজিট, 2 আর একটা ডিজিট, 3 একটা ডিজিট, সব একটা একটা করে যাচ্ছে। তাহলে এখানে 9খানা ডিজিট কি 1খানাই ডিজিট, তাহলে 9 একে 9, এখানে টোটাল আমার কখানা ডিজিট লিখতে হচ্ছে 9টা ডিজিট। যখনই 10 লিখছি, তখন একটা পেজে 10 লিখতে গেলে কটা ডিজিট ইউজ হচ্ছে 2টো ডিজিট। তাহলে 10 থেকে 99 অবধি কটা ডিজিট থাকছে, 99 থেকে আগের 9টাকে মাইনাস করে দিই, 10 থেকে 99 মধ্যে কটা সংখ্যা থাকছে 90টা সংখ্যা থাকছে। এই 90টা সংখ্যা কি দুটো, সবগুলো তো ডবল ডিজিটের, তাহলে দুটো, তাহলে এই সংখ্যাটা 2টো ডিজিট নিয়ে তৈরি। তাহলে এই সংখ্যাটা এই 90টা পেজে কটা, প্রতিটাতে 2টো ডিজিট করে ব্যবহার করা হয়েছে, তাহলে টোটাল কটা ডিজিট ব্যবহার করা হয়েছে 180টা। নেক্সট আবার যখন আমরা 3টে ডিজিট বের করবো 100 থেকে 999 অবধি, তাহলে 999 থেকে 99 ডবল ডিজিটটাকে মাইনাস করে দিই, তাহলে কটা থাকছে 900খানা পেজ থাকছে। এখানে প্রত্যেকটাতে কটা ডিজিট করে হিসাব হচ্ছে 3টে ডিজিট করে, তাহলে 3 9 27, কত হচ্ছে 2700টা ডিজিট থাকছে। দেখো এখানে যেমন আমি একটা করেছি 280টা পেজ, এই 280টা পেজে কটা ডিজিট ব্যবহার করা হচ্ছে যদি জিজ্ঞেস করে, তাহলে 280টা পেজের মধ্যে দেখো 1 থেকে পেজ কাউন্ট শুরু হয়, তাহলে 1 থেকে প্রথমে 9 অবধি গেছে, 1 থেকে 9 অবধি কটা পেজ হচ্ছে 9টা পেজ, এই 9টা পেজে কখানা ডিজিট ইউজ করা হয়েছে 1খানাই, সবই সিঙ্গেল ডিজিট, তাহলে কটা ডিজিট এখানে করে লেখা হয়েছে 9খানা। তারপর কটা বলেছি আমি এখানে 280টা, 280 আমাকে বের করতে হবে, 280। সেকেন্ড আমার কত থেকে শুরু হচ্ছে দেখো তো, ডবল ডিজিট 10 থেকে 99, এই 10 থেকে 99 মানে 99 থেকে আমি সিঙ্গেল ডিজিটটা বাদ দিই, সিঙ্গেল ডিজিট মানে 9, এই 99 থেকে 9 মাইনাস করলে কত আসছে 90, এই 90 কটা ডিজিট ইউজ হচ্ছে 2টো ডিজিট, তাহলে এখানে টোটাল কটা ডিজিট ইউজ হয়েছে 180টা। এরপর আসে 3টে ডিজিট শুরু হচ্ছে 100 থেকে আমার কত বললাম 280 অবধি, তাহলে 280 অবধি, তাহলে 280 থেকে 99টা মাইনাস করে দিই, তাহলে কতগুলো ডিজিট আমি বের করে নেবো, 280 থেকে যদি আমি 99কে মাইনাস করি, তাহলে আমি কতগুলো ডিজিট পাচ্ছি দেখো তো, 280 থেকে 99কে যদি মাইনাস করা হয়, তাহলে 280 থেকে 100 মাইনাস করলে 180, 99 মানে আটটা যোগ হবে, তাহলে এখানে কত পাচ্ছি 181। এটা কত 3টে ডিজিট করে আছে, তাহলে 3 1 3, 3 8 24, 4 হাতে 2, 3 1 3 5, 543, তাহলে 543 100 আর 9, 180 আর 9 যোগ করলে আমি কত পেয়েছি 732টা ডিজিট। তাহলে কি করব, জাস্ট আমি পেজ নাম্বার কি করে বের করবো, 1 থেকে 9খানা ডিজিট,
9টা পেজ, 9 গুণ একটা করে ডিজিট আছে, 9 একে 9, 99। এবার 99টা মানে কতগুলো পেজ আছে ডবল ডিজিটের, তার মধ্যে 9টা ডিজিট কিন্তু আমার হিসাব করা হয়ে গেছে, 9টা পেজ হিসাব করা হয়ে গেছে। তাহলে 99 থেকে 9কে মাইনাস করে দেবো, কটা পেজ পাচ্ছি? 90টা পেজ। 90টা পেজে কটা করে ডিজিট আছে? দুটো করে, তাহলে 180টা। এবার আছে 280, 280-র মধ্যে 99টা কিন্তু আমার অবধি 99 পেজ অবধি কিন্তু আমার হিসাব করা হয়ে গেছে। তাহলে 280 থেকে 99 মাইনাস করলে কত আসছে? 181। এখানে প্রত্যেকটাতে কটা ডিজিট ইউজ আছে? 3টা ডিজিট। তাহলে 181 ইন্টু 3 কত পাচ্ছি? 543। এই সবগুলোকে যদি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 732। কত পাচ্ছি? 732 পাচ্ছি। বুঝতে পেরেছ? এই যে 9 আর 3 12, 2 হাতে 1, 8 আর 4 12, 1 13, 3 হাতে 1, 5 হাতে 6, 1 7, 732টা কিন্তু আমি পেজ পাচ্ছি। তাহলে আমি এই অঙ্কটা দেখো, আমি তো করছি, সঙ্গে তোমরাও কিন্তু খাতা নিয়ে সলভ করো। দেখো এখানে কি বলেছে? 1 থেকে 150-র মধ্যে কতগুলো ডিজিট রয়েছে? তাহলে কত বলেছে? 1 থেকে 150। তাহলে দেখি প্রথমে 1 থেকে সিঙ্গেল ডিজিটের পেজ কত আছে? 9। তাহলে এখানে পেজও কটা আছে? 9টা। 9টা পেজে কটা ডিজিট ইউজ করা হচ্ছে? একটা। তাহলে কত হচ্ছে? 9। সেকেন্ড, ডবল ডিজিটে শুরু হচ্ছে কত? 10 থেকে শুরু করে 99 অবধি। 10 থেকে শুরু করে আমার 99 অবধি। এই 99 অবধি পেজের মধ্যে 9টা পেজ কিন্তু আগে হিসাব করা হয়েছে। তাহলে পড়ে থাকলো কত? 99 থেকে 9 মাইনাস করলে 90। এই 90টা যে পেজ রয়েছে সেটা সবই কি ডবল ডিজিটের। তাহলে এখানে টোটাল মানে একটা ডিজিট লিখতে গেলে আমাদের কতগুলো পেজ হিসাব করতে হচ্ছে? একটা ডিজিট লিখতে গেলে আমার একটা পেজে একটা ডিজিট, এবার একটা পেজে দুটো ডিজিট, মানে কি দুটো পেজে কটা ডিজিট আছে? 4টে ডিজিট। তাহলে আমার 90টা পেজে কটা ডিজিট হচ্ছে? প্রত্যেকটা দুটো ডিজিট করে আছে। 90টা পেজে কতগুলো ডিজিট আছে? প্রত্যেকটা পেজে যদি দুটো করে ডিজিট থাকে, 90টা পেজে 90 ইন্টু 2, তাহলে কতগুলো ডিজিট হচ্ছে? মানে 180টা ডিজিট হচ্ছে। 90টা পেজে দুটো করে ডিজিট মানে 9 দুগুলো 18, 180টা ডিজিট। এবার আমার কত অব্দি বলেছে? 150। এবার আমার 100 থেকে 150 অব্দি কতগুলো ডিজিট হচ্ছে? দেখো তো 150 থেকে 99 মাইনাস করলে কত পাচ্ছি? 51। 51তে এখানে কতগুলো ডিজিট হিসাব করা হচ্ছে? 3টে করে। তাহলে এখানে কতগুলো পাচ্ছি? 3 একে 3, 3 5 15। তাহলে দেখো তো কতগুলো পাচ্ছি এখানে? 9 আর 3 12, 2 হাতে 1, 8 আর 5 13, আর 1 14, 4 হাতে 1। তাহলে টোটাল কটা পাচ্ছি? 342টা কিন্তু আমি ডিজিট এখানে আমি পাচ্ছি। তাহলে 1 থেকে 150-র মধ্যে যে পেজ হচ্ছে তার মোট কতগুলো অঙ্ক বা মোট কতগুলো ডিজিট পাচ্ছি? মোট আমরা পাচ্ছি, মোট অঙ্ক কতগুলো পাচ্ছি? মোট অঙ্ক পাচ্ছি 342টা। মোট অঙ্ক যদি দেখি, মোট অঙ্ক পাচ্ছি 342টা। ক্লিয়ার? এবার আমরা লাস্ট টাইপে যাব, যেটা হলো ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভাগশেষ বের করতে বলে বা রিমাইন্ডার বের করার প্রসেস। তাহলে রিমাইন্ডার বের করার প্রসেসটা চলো একবার দেখে নিই। খুবই সহজ। ধরো এখানে একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা কি? 56 হোল টু দি পাওয়ার 56 প্লাস 56 হোল টু দি পাওয়ার 57। এটা রিমাইন্ডার কি করে বের করবো? অবশ্যই আসছি, কিন্তু তার আগে একটা সহজ দেখে নিই। ধরো আমাকে একটা সংখ্যা দিল 7 টু দি পাওয়ার 35, অন্য একটা সংখ্যা নিয়ে দাঁড়াও 8 টু দি পাওয়ার 46 বাই 7। এর ভাগশেষ কত হবে? আর 8 টু দি পাওয়ার 46 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? তাহলে 8 কে নিশ্চয়ই 46 বার গুণ করতে যাব না। তাহলে কি করবো? দেখো 7, এখানে 7 আছে, 7-এর আগে আর পরের সংখ্যা দেখবো কি হয়। 7-এর আগের সংখ্যা কি হয়? 6, 7-এর পরের সংখ্যা কি হয়? 8। এখানে কি আছে? 8। তার মানে এটা কি আছে? 7-এর পরের সংখ্যাটা দেওয়া আছে। তাহলে 8কে আমরা লিখতে পারি সবসময় উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে নিচের আকারে প্রকাশ করার চেষ্টা করবে। কার নিচে যেটা দিয়েছে ভাজক, যাকে ভাগ করতে দিয়েছে সেই আকারে প্রকাশ করতে চাইবে। তাহলে 7কে আমি 8 কি করে পাই? 1 যোগ করে পাই। তাহলে আমি 8-এর জায়গায় লিখতে পারি 7 + 1 লিখতে পারি। হোল টু দি পাওয়ার কত আছে? 46। কত আছে? 46। তাহলে দেখো তো যদি ভাগ করি, এই 7 দিয়ে তো এই 7টা কেটে যাবে, নিচেও 7 উপরেও 7, 7টা কেটে যাবে। তাহলে কত থাকলো এখানে? অবশিষ্ট 1। 1-এর উপর কত আছে? 46। 1-এর উপর যাই পাওয়ার থাকুক না কেন, আনসার অলওয়েজ কত আসে? 1ই আসে। তাহলে এর ভাগশেষ কত আসছে? 1 আসছে। ঠিক আছে, এইভাবে আমি ভাগশেষ বের করতে পারি। তাহলে চলো আগের অঙ্কটা দেখি একবার। তাহলে আগের অঙ্কটা কি বলেছে? 56 টু দি পাওয়ার 56 প্লাস 56 ইকুয়াল টু 57। তাহলে দেখো তো 57 আগের সংখ্যা কি? 56। 57 পরের সংখ্যা কত? 58। দেখো এটা আগের সংখ্যা হিসেবে আছে না? তাহলে আমি কি বললাম? যেটা উপরে আছে তাকে আমি নিচের আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 56কে আমি কি লিখতে পারি? এখানে 57 আছে, 56কে আমি 57 - 1 আকারে লিখতে পারি নিশ্চয়ই। হোল টু দি পাওয়ার কত আছে? 56 প্লাস
এখানে কত আছে 56, এই 56টাকে আমি কত লিখতে পারি 57 মাইনাস 1, নিচে কত আছে 57 হলো। এবার যেগুলো যেগুলো সেম ডিজিট আছে, যদি সেম ডিজিট থাকে বা এরই গুণিতক থাকে, মানে 2 দিয়ে গুণ 3 দিয়ে গুণ যদি থাকে, সেগুলো অলওয়েজ কেটে যায়। দেখো 57 একে 57 কেটে গেল, এটাও কত হয় 57 একে 57 কেটে গেল। তাহলে এখানে কত থাকছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 56 প্লাস এখানে কত আছে মাইনাস 1 দিয়ে নিচে কত আছে 57, তাই না? তাহলে দেখো তো মাইনাসের উপর যদি এটা ইভেন মানে 2 এর গুণিতক, তাহলে মাইনাসের উপর যদি ইভেন সংখ্যা থাকে বা ইভেন নাম্বার থাকে বা যুগ্ম নাম্বার থাকে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে কি হয়ে যায় প্লাস, তাহলে মাইনাসের উপর ইভেন থাকলে সেটা কত হয়ে যায় +1 হয়ে যাবে। এইদিকে প্লাসে মাইনাসে কত হয়ে যায় মাইনাস, এখানে কত আছে 1/57, তাহলে দেখো +1 -1 কেটে যাচ্ছে, তাহলে আনসার কত আসছে 0/57। মানে এই ক্ষেত্রে ভাগটা আমার মিলেই যাচ্ছে, এক্ষেত্রে ভাগশেষ কত আসছে, এটা আমার ভাগশেষ বা রিমাইন্ডার, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ বা রিমাইন্ডার কত আসছে আমার, এই ক্ষেত্রে ভাগশেষ বা রিমাইন্ডার আসছে আমার 0। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে যে কোনো কিছুর ভাগশেষ আমরা বের করতে পারবো। তো চলো পরের অঙ্কটা দেখি। পরে দেখো আমাকে একটা অঙ্ক বলে দিয়েছে, যেখানে বলে দিয়েছে 7^7/4, এইটার ভাগশেষ কত হবে। তাহলে দেখো তো 4 এর আগের সংখ্যা আর পরের সংখ্যা বললাম, দেখো 4 এর আগের সংখ্যা 5, পরের সংখ্যা 6, এটার সঙ্গে তো কোনো ম্যাচ নেই, তাহলে আমার এটা তো হচ্ছে না, তাহলে এটা কেটে দিই। তাহলে 4 এর যখন আগের পরের সংখ্যার সঙ্গে আমি এটা মেলাতে পারছি না, তাহলে আমি 7 এর আগের পরের সংখ্যা দেখি। 7 এর আগের সংখ্যা কি 6, 7 এর পরের সংখ্যা কি 8। এর মধ্যে 6 আর 8 এর মধ্যে কোনটা 4 দিয়ে ডিভিজিবল, কোনটা 4 দিয়ে ভাগ যায়, অবশ্যই 8। তাহলে আমি 7 কে এইভাবে লিখতে পারি 8 - 1, 7 কে, তার উপরে পাওয়ার কত আছে 7, উপরে পাওয়ার 7 আছে, তাহলে আমি পাওয়ার কত লিখবো 7 লিখবো, বাই কত নিচে আছে 4। দেখো তো 4 8 দিয়ে কাটাকুটি যায় না, 4 2 8, 4 তো 8 দিয়ে কাটাকুটি হয়ে যায়, তাহলে আমাকে বের করতে হবে ভাগশেষ। তাহলে 4 যদি 8 দিয়ে ভাগ যায় কোনো ভাগশেষ আসবে না, কত আসবে 0। তাহলে আগে 0 লেখা হয়ে যায়, পরে 0, আমাকে ভাগশেষ বলে লিখতে হবে। কিন্তু 1 দিয়ে কি ভাগ যাবে 4 না, তাহলে এখানে -1ই থাকবে, 0 লেখাও যায় আগে না লেখাও তাই, তাও লিখে দিচ্ছি আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 4 2 8, এখানে ভাগশেষ কত এলো 0, ভাগ মিলে গেল। 4 দিয়ে যদি 1 ভাগশেষ ভাগ যাবে না এটা, তাহলে এটা হোল টু দি পাওয়ার 7। তাহলে দেখো তো -1, তাহলে এটা কত হলো 0, তো আগে কোনো ভ্যালু নেই, তাহলে এটা হলো -1 হোল টু দি পাওয়ার 7/4। মাইনাসের উপর কি আছে অড আছে, এটা কি অড বা অযুগ্ম, তাহলে মাইনাসের উপর অড বা অযুগ্ম আছে, তাহলে মাইনাসের উপর অড বা অযুগ্ম মানে যদি 2 দিয়ে ভাগ না যায়, তাহলে মাইনাসে কি থেকে যাবে মাইনাসে থেকে যাবে, তাহলে মাইনাসটা মাইনাসে থেকে যাবে। মাইনাসের উপর সবসময় মনে রাখবে অড সংখ্যা, মানে 2 দিয়ে যদি পাওয়ারটা না যায় তাহলে সেটা অড হচ্ছে, মাইনাসের উপর যদি পাওয়ার অড থাকে তাহলে মাইনাস হয়, মাইনাসের উপর যদি পাওয়ারে ইভেন থাকে তাহলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা -1ই থাকছে, বাই কত হচ্ছে 4। এবার দেখো তো এখানে উপরে মাইনাস, ভাগশেষ কি কখনো 1 আসে, ভাগশেষ কি কখনো আমার 1 আসে, ভাগশেষ কখনো ঋণাত্মক আসে, কখনোই ভাগশেষ কিন্তু নেগেটিভ হয় না। ছোটবেলা থেকে আমরা এত অঙ্ক করেছি, কোনোদিনও পেয়েছি ভাগ করে ভাগশেষ ঋণাত্মক চলে এসছে, কখনোই হয় না। তাহলে ভাগশেষ ঋণাত্মক আসে না, ভাগশেষ অলওয়েজ ধনাত্মক আসে। যদি এখানে ধনাত্মক আসতো, পজিটিভ কোনো নাম্বার আসতো, সেটা +1 হোক +2 হোক +3 হোক, যদি এখানে মাইনাস না এসে প্লাস আসতো, সেটাই আমার ভাগশেষ হয়ে যেত। কিন্তু যেহেতু সেটা আসেনি, এসছে কি -1 এসছে, তাহলে কি করবো নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা কি করবো মাইনাস করে দেবো। তাহলে নিচের কত 4 আছে আর এখানে কত এসেছে -1, তাহলে কত এলো 3। তাহলে আমার ভাগশেষ কত এলো, রিমাইন্ডার এলো 3, তাহলে ভাগশেষ হবে 3। তাহলে আমি কি করলাম, ওপরে যদি ধরো -2 আসতো, নিচে ধরো আমার 4 আছে, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কত আসতো 4 থেকে 2 বাদ দিলে, কারণ এখানে 2 মাইনাস আছে মানে বাদই দিতে হবে, 4 থেকে 2 বাদ দিলে 2, এখান থেকে 1 আছে -1 মানে 4 থেকে 1 বাদ দিয়ে কত পেলাম 3। তাহলে এইভাবে আমরা যে কোনো ভাগশেষ উপপাদ্য সাহায্যে বা যে কোনো ভাগশেষ আমার কিন্তু যত বড়ই পাওয়ার দিক না কেন, যার খুশি কিন্তু আমি ভাগশেষ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি বলে দিই যে আজকের নাম্বার সিস্টেম যে ক্লাসটা হলো সেটা এখানেই আমি শেষ করলাম। তাহলে গোটা ক্লাসে আমি কি কি করলাম একবার বলে দিই। প্রথমে আমি শিখলাম যে কি করে আমরা ডিজিট থেকে কোনো সংখ্যা তৈরি করি, যেমন 5 একটা ডিজিট, 2 একটা ডিজিট, এটাকে কম্বিনেশন করে কি করে আমি সংখ্যা তৈরি করি, সেটা আমরা প্রথম ক্লাসে জানলাম। সেটা আমরা প্রথম ক্লাসে জানলাম যে 5 আর 2 বিভিন্ন ডিজিট থেকে করে সংখ্যা তৈরি করি, 10খানা ডিজিট আছে তাদের সম্বন্ধে জানলাম, তার সঙ্গে জানলাম ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্বন্ধে, প্রকৃত মান এবং স্থানীয় মান আমরা কি করে বের করি সেই সম্বন্ধে জানলাম। প্রকৃত মান মানে ওই ফেস ভ্যালু,
সেই সংখ্যাটাই বসবে। প্লেস ভ্যালু মানে সেটা ডান দিক থেকে কোথায় আছে, ধরো 273 দিয়েছে, 2 এর প্লেস ভ্যালু কোথায়, তাহলে 2 তো লিখবো, তার সঙ্গে কতগুলো ডিজিট আছে, দুটো ডিজিট, মানে 200। তাহলে এবার ফেস ভ্যালু প্লেস ভ্যালু বের করতে পারবো। সেই অনুযায়ী আমরা দুটো অঙ্ক করেছি। এবার আমরা তারপর কি করেছিলাম, নাম্বারের পুরো বংশ করেছি। সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা আমার কোথাও দরকার নেই। বাস্তবকে দুভাগে ভাগ করা হয়, মূলদ অমূলদ। মূলদকে আবার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যাকে আবার ধনাত্মক ঋণাত্মক জিরো, আবার সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা। জিরো আর ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে কি পাচ্ছিলাম, অখণ্ড সংখ্যা। ভগ্নাংশকে দুভাগে ভাগ করছি, কি কি, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করছি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আর দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করি, সসীম অসীম, যার ভাগ মিলে যায় সসীম, যার ভাগ মিলে না অসীম। অসীম যদি বারবার রিপিট হয় তাহলে সেটা আবৃত, যদি না রিপিট হয় অনাবৃত। মূলদ সংখ্যার দশমিক বিস্তার কি হয়, সসীম আর আবৃত। অমূলদ সংখ্যার অনাবৃত হয়। এবার দেখছিলাম বিভিন্ন আবৃত থেকে কি করে আমরা বিভিন্ন রকম ভগ্নাংশতে আমরা প্রকাশ করতে পারছিলাম। আবৃত সংখ্যা দিয়ে দিচ্ছিল, আমি এইভাবে কি করছিলাম, ভগ্নাংশে প্রকাশ করছিলাম। এরপর আমরা কি দেখেছি, এরপর আমরা এককের অঙ্ক বের করেছি। এককের অঙ্ক কি, 0, 1, 5, 6 এর ক্ষেত্রে কি করেছি, পাওয়ারে যাই থাকুক না কেন আনসার সবসময় 0, 1, 5, 6 বসে গেছে। 4 আর 9 এর ক্ষেত্রে যদি 4 আর 9 এর উপরে যদি অড থাকে তাহলে 4 আর 9 বসে যাবে। যদি ইভেন থাকে 4 এর উপর বা 9 এর উপর যদি ইভেন পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে 4 এর জায়গায় কি বসবে, 10 - 4 মানে 6 বসবে। 9 এর উপর যদি ইভেন পাওয়ার থাকে তাহলে 10 - 9 মানে কত বসবে, 1 বসবে। ঠিক আছে। আর 2, 3, 7, 8 এর ক্ষেত্রে কি করছিলাম, পাওয়ারে যেটা আছে তাকে 7 দিয়ে ভাগ করছিলাম। ভাগ করার পরে যেটা ভাগশেষ আসছিল সেটাকে আমি ওই 2 এর পাওয়ারে বসাচ্ছিলাম, যেটা আনসার বেরোবে ইউনিট ডিজিট সেটা। তো এইভাবে আমরা 2, 3, 7, 8 করে নিয়েছিলাম। এই ছকটা অবশ্যই তোমাদের খাতায় করে নিও। নেক্সট আমি কি করেছিলাম, নেক্সট আমি করেছি এরকম ইউনিট ডিজিটে বিভিন্ন অঙ্ক করেছি, যেটা এরকম গুণ আকারে থাকতে পারে, যোগ আকারে থাকতে পারে, বিয়োগ আকারে থাকতে পারে। তো এরপর ইউনিট ডিজিটের পর আমি ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট বের করেছি। ফ্যাক্টোরিয়াল মানে কি, ধরো 10 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 10 অব্দি গুণ। তো সেইভাবে আমি ইউনিট ডিজিট বের করেছি। 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 5 আছে, 1, 2, 3, 4, 5, 2 আর 5 এর গুণ আছে, তার মানে 10 ফ্যাক্টোরিয়ালে অবশ্যই এককের অঙ্কে কি আসবে, শূন্য আসবে। 9 ফ্যাক্টোরিয়ালেও 2 আর 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে এখানেও 2 আর 5 এর গুণ আছে, মানে এখানেও 9 ফ্যাক্টোরিয়ালে শূন্য আসবে। তো এইভাবে আমরা যে কোনো ফ্যাক্টোরিয়ালে এককের অঙ্ক বের করতে পারি। তারপর আমরা কি করেছিলাম, যে কোনো ফ্যাক্টরাইজ করে বা উৎপাদকের সংখ্যা বের করেছিলাম, সেটা মোট উৎপাদক হোক, মৌলিক উৎপাদক হোক, উৎপাদকের যোগ হোক, গুণ হোক। তোমাদের পঞ্চায়েতের জন্য যে দুটো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মৌলিক উৎপাদকের সংখ্যা আর হলো আমার টোটাল উৎপাদকের সংখ্যা। তাহলে এই দুটো আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কি করছিলাম, নেক্সট আমরা করছিলাম যে এর কিছু অঙ্ক। এরপর আমরা করেছি জিরোস ফাউন্ড। ফ্যাক্টোরিয়ালে জিরো কি করে বের করি, যত ফ্যাক্টোরিয়াল দেবে তাকে 5 দিয়ে ভাগ করে ফ্যাক্টোরিয়ালে জিরো বের করে নিতে পারি। যদি আমার ফ্যাক্টোরিয়াল হিসেবে না থাকে, গুণ হিসেবে থাকে, তাহলে আমি কি করি, গুণ হিসেবে থাকলে সেই গুণটাকে কতগুলো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করে আমি দেখি 2 আর 5 এর মধ্যে মিনিমাম পাওয়ার কোথায় আছে, যেটা মিনিমাম পাওয়ার আছে সেই মিনিমাম পাওয়ারটাই হয়ে যায় অ্যান্সার। যেমন এখানে 2 এর ওপর আছে টোটাল 25 পাওয়ার আর 5 এর উপর পাওয়ার আছে 13, তাহলে 13টা হলো মিনিমাম, সর্বনিম্ন। তার জন্য সর্বনিম্ন ঘাত বা সর্বনিম্ন পাওয়ার হওয়ার জন্য 13টাই হচ্ছে আমার শূন্য সংখ্যা। এরপর আসছি কি, এরপর পেজ কাউন্ট করেছি, 1 থেকে 9 জন্য সিঙ্গেল ডিজিট 9টা পেজ, তারপর 10 থেকে 99 ডবল ডিজিট 90টা পেজ, তারপর 100 থেকে যতগুলো পেজ বলবে ততগুলো ট্রিপল ডিজিট 3 দ্বিগুণ। এইভাবে আমরা তারপর যোগ করে আমরা পেজ কাউন্ট বের করেছি। এইভাবে 1 থেকে 9 মানে 9, একটা ডিজিট, তার জন্য 1 থেকে 9, দুটো ডিজিট 90 × 2 অর্থাৎ হচ্ছে 10 থেকে 99 অব্দি পেজ, মানে আগে 9টা পেজ আমার হিসাব করা হয়ে গেছে, তাই 99 থেকে 9 মাইনাস করলে 90টা পেজ পাচ্ছি, 2 দ্বিগুণ 180টা, কারণ দুটো ডিজিট তার জন্য 2 দ্বিগুণ 180টা পেজ। এরপরে 100 থেকে 150, তার মধ্যে 99টা পেজ হিসাব করা গেছে, 150 থেকে 99 মাইনাস করে কত পেলাম 51, কটা ডিজিট হচ্ছে 3টে ডিজিট, তাহলে কত পেলাম 153, দিয়ে 3 থেকে যোগ করে আমি টোটাল আনসার পাচ্ছি। 3 থেকে যোগ করা মানে কত আসছে আমার এটা, তো 3 থেকে যোগ করে কি আমি টোটাল যে আমাদের আনসার আমি কিন্তু সেটা আমি পাচ্ছি। এই যে 3 থেকে যোগ করে আমি টোটালি আনসারটা পাচ্ছি 342। এরপর কি করেছি, ভাগশেষ। ভাগশেষ কিছুই না, প্রথমে আমি দেখবো যেটা ভাগশেষ আকারে আছে জাস্ট নিচে যেটা আছে তার আগে আর পরে দেখবো। কোনোভাবে আগে পরের আকারে যদি আমি সাজিয়ে লিখতে চাই নিচেরটাকে বসাবো, সবসময় নিচেরটার আকারে প্রকাশ করতে হবে। তো দেখছি এখানে 58 আছে, 58 সঙ্গে 57, এখানে 58 আছে আর এখানে 56 আছে, তাহলে এটা 56 সঙ্গে লিখ, তাহলে এখানে 1 বসে নিচেরটার আকারে প্রকাশ করেছি, দেখো তো 57 আকারে প্রকাশ করেছি, তাই তো। এবার ধরো নিচের আগে পরে করে আমি উপরটা পাচ্ছি না, তখন আমাকে করতে হবে ওপরটার আগে পরে করতে হবে, যেটা আমি পরে অঙ্কে দেখলাম। কি করলাম, ওপরটার আগে পরে করলাম। দেখো নিচের 4, 3 আর এটা কি আসে, এখানে 3 আসে আর এখানে কি আসে 5 আসে, তো কোনোভাবে আমি আগে পরে করে এটা পাইনি, তাহলে আমি নিচেরটা আগে পরে করে পেলাম না, মানে কি উপরটা দেখতে হবে। উপরটা আগে পরে দেখো 6 আর 8, দেখো 4 দিয়ে 8 ভাগ যায় না,
তাহলে আমি কি আকারে প্রকাশ করেছি? 8-এর আকারে প্রকাশ করেছি। মানে কি 8 - 7 আকারে, 8 - 1 আকারে প্রকাশ করেছি। 8 - 1 করলে 7 পেয়ে যায়, তাহলে 7/4। তাহলে 8 - 1/4 হলো, তাহলে 8 ভাগ মিলে গেল, -1-এর উপর 7 আছে, -1-এর উপর 7 মানে কি মাইনাসের উপর অড আছে, তাহলে মাইনাসে থাকে, তাহলে -1/4 মানে উপরে ঋণাত্মক মানে সেটা 4 থেকে 1 কি হবে, -1 মানে 1 বাদ যাবে, 4 থেকে 1 বাদ চলে গেলে 3, 3 হচ্ছে ভাগশেষ। এইভাবে আমরা সমস্ত অঙ্ক করেছি। এটা গেল নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই রকম ভিডিও কিন্তু এরপর অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারে আসতে থাকবে। তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সামনের পঞ্চায়েতকে টার্গেট করে পড়াশোনা শুরু করে দিয়েছো, তোমাদের জন্য আশা করি প্রত্যেকটা ভিডিও ভীষণভাবে হেল্পফুল হবে। তো এবং ক্লাস তোমরা সম্পূর্ণ যেহেতু ফ্রি পাচ্ছ এখানে, সেই ফ্রি সুযোগটাকে কাজে লাগাও, অঙ্ক করো, যেখানে অঙ্কে অসুবিধা হবে কমেন্ট বক্সে জানাও। আমি শ্রেয়শ্রী ম্যাম তোমাদের সব দিক থেকে অঙ্কতে তোমাদের সাহায্য করব। অঙ্কের ভয় তাড়াও এবং অঙ্কে প্র্যাকটিস করো। অঙ্ক ছাড়া কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাক করা ইম্পসিবল। তো অঙ্ক দিয়েই কিন্তু আমাদের পরীক্ষাটাকে জয় করতে হবে। তো সেই জন্য অঙ্ক করো এবং তোমরা তো এইভাবে ইউটিউবে অঙ্ক করছোই আমার সঙ্গে, সেই সঙ্গে যদি আমাদের একাডেমি এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেসের যদি তোমরা ব্যাচেও জয়েন হতে চাও, তাহলে আমি একবার ব্যাচের সম্বন্ধে বলে দিই। আমাদের এখানে এই মুহূর্তে পঞ্চায়েতের জন্য যে ব্যাচটা ওপেন হচ্ছে সেটা হলো ক্র্যাশ পঞ্চায়েত কোর্স, যেটা আমাদের স্টার্ট হচ্ছে 13 আগস্ট থেকে। 13 আগস্ট এবং 14 আগস্ট হলো প্রত্যেকের জন্য ফ্রি ডেমো ক্লাস থাকছে। যারা অফলাইন আছো তারা ফ্রি ডেমো ক্লাস অফলাইনে বহরমপুর ব্রাঞ্চে এসে তোমরা ডেমো ক্লাস করতে পারো। যারা বহরমপুরের থেকে দূরে থাকো, দূরে যাদের বাড়ি, তাদেরকে বলবো তোমরা কিন্তু অনলাইনও ফ্রি ডেমো ক্লাস করে নিতে পারবে। অনলাইনেও আমাদের ব্যাচ ওপেন রয়েছে, তো অনলাইনেও তোমরা যদি চাও ফ্রি ডেমো ক্লাস আমরা পাঠিয়ে দেবো। তোমাদের আমি কন্ট্যাক্ট নাম্বারটা একবার দিয়ে দিই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9933586670। আবার বলে দিই 9933586670 বা 9474586670। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে ফোন করে তোমাদের সিট তোমরা বুক করে নাও। তোমাদের ডেমো ক্লাস আমরা অ্যারেঞ্জ করে দেবো, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। তার আগে কিন্তু তোমাদের নামটা তোমাদেরকে এই নাম্বারে ফোন করে রেজিস্টার করতে হবে। আর একটা বলে দিই, তোমরা ব্যাচের সঙ্গে আর কি কি পাবে? লাইব্রেরি অ্যাক্সেস পাবে, স্টাডি ম্যাটেরিয়াল পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মান্থলি ম্যাগাজিন পাবে। সেই সঙ্গে যারা অফলাইন আছো তারা যদি ব্যাচটা কন্টিনিউ করো, তোমরা অফলাইন ব্যাচ তো পাচ্ছই, তার সঙ্গে অনলাইন অ্যাপ অ্যাক্সেসও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। সেখানে তোমার অনলাইন ক্লাসেসটাও ফ্রি পেয়ে যাবে, রেকর্ডেড অনলাইন ক্লাসেস কিন্তু তুমি সেখানে ফ্রি পাচ্ছ। তাছাড়াও পাবে হলো তোমার স্টাডি মেটেরিয়ালস, কারেন্ট অ্যাফেয়ার্স জন্য মান্থলি ম্যাগাজিন, মক টেস্ট, সমস্ত কিছু ফ্রি থাকবে অফলাইনের জন্য। আর সঙ্গে ক্লাসেসও থাকছেই, আর সঙ্গে থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন এবং মেন্টরশিপ। আর যারা অনলাইন রয়েছে তাদের কি কি পাচ্ছ? তারা পাচ্ছ অনলাইনে ক্লাসেস, তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মান্থলি ম্যাগাজিন, ডাউট ক্লিয়ারিং সেশন, মেন্টরশিপ, সমস্ত কিছু। সঙ্গে পেয়ে যাচ্ছ মক টেস্ট, সম্পূর্ণটাই পেয়ে যাচ্ছ কোর্সের ভেতরে। কোর্স প্রাইস ভীষণ অ্যাফোর্ডেবল। কোর্স প্রাইস যদি তোমাদের জানতে হয় অবশ্যই এই নাম্বারে মেসেজ বা কল করে তোমরা জেনে নাও এবং তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আজকের জন্য এইটুকুই। নেক্সট ম্যাথ ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবধি তোমরা আজকে যে ম্যাথগুলো করলাম সেগুলো বাড়িতে বারংবার প্র্যাকটিস করো। যদি কোথাও অসুবিধা হয় তখনই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর একটা কথা, যেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। কবে কোন এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে, কবে কোন এক্সামের নোটিফিকেশন বেরোচ্ছে, তাছাড়াও বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সমস্তটাই কিন্তু তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ফ্রিতেই পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই।